সো আজকে থেকে তোমাদের মোটামুটি আনলিমিটেড স্লাইডের ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ আমাদের ক্লাসের স্লাইডে যা থাকবে নট নেসেসারিলি যে সব আমরা ওই দিনই শেষ করতে হবে। আমি স্লাইডের মধ্যে বেশি করে দিয়ে রাখবো, যেদিন যেরকম খাইতে পারো, ঠিক আছে? আইডিয়াটা বুঝছো? আর কিছু স্লাইড পড়াবো না, কারণ ওই স্লাইডগুলো এখানে দিয়ে রাখা হয়েছে শুধুমাত্র ব্রাভো ব্যাচের জন্য। দেখা যাক তোমরা কে কে ব্রাভোতে চান্স পাও, কাদেরকে নিয়ে আমরা বসতে পারি আলোচনায়। তবে ক্লাসের জন্য মানে ব্রাভো ব্যাচে ঢোকার শর্ত কিন্তু অ্যাটেন্ডেন্স ভালো থাকা লাগবে, ক্লাসে রেসপন্স থাকা লাগবে, প্রশ্ন করতে হবে, জানতে চাও শিখতে চাও এক্সট্রা। তোমার কলেজের পড়া বা অন্য যে কোনো কিছু যে তোমার মূল পড়াকে বা লার্নিং প্রসেস, যেটা পড়া না লার্নিং প্রসেসকে ব্যাহত করতেছে না, সেটার নিশ্চয়তা আমাকে দিতে হবে আর কি, যে আই এম রানিং ফাইন। ওকে, সো আসসালাম। পটাশিয়াম সুপারঅক্সাইডের ব্যাপারগুলো কি এখানে দেখাবেন নাকি ওই বেসে দেখাবেন? না, এটাতে দরকার নেই ব্রাভোতে, হয়তো জাস্ট লিভ ইট অন মি যে কোনটা কোথায় দেখাবো না দেখাবো। ডোন্ট ওয়ারি, জাস্ট মন খারাপ করা যাবে না, এটা হচ্ছে কথা। কারণ আমি যা দিব নর্মাল ক্লাসে, নর্মাল মানে ইউজুয়াল ব্যাচে, দ্যাট উইল বি মোর দ্যান ইনাফ ফর ইয়োর ইভেন কি বলবো, অ্যাডমিশন পর্যন্ত যায় দেখবি তোরাই আমার ইনবক্স করবি যে ভাই এটা করে বহু বছর ধরে, যে ভাই আপনার একাডেমিক দিয়ে আমি অ্যাডমিশন চালায় আসছি আর কি। সো এর বাইরে কিছু লাগবে না, বাট ওই আলোচনাগুলো হয়তো বা একটু বেশি বাইরের, আই গেস, আই ডোন্ট নো। সো মন খারাপের কিছু নাই। চলো, আজকে আমাদের 7 নাম্বার লেকচার। আজকে অনেক কিছু নিয়ে আসছি। হ্যাঁ, রাসায়নিক বন্ধনের প্রকারভেদ, অর্থাৎ এই কয়েকদিন আমাদের আলোচনা হয়েছে পর্যায় সারণী অংশটাকে নিয়ে, ব্লক নিয়ে একটু কথাবার্তা বলছিলাম, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন ব্যাখ্যার তত্ত্বসমূহ, অষ্টক তত্ত্ব, দ্বিতীয় নিয়ম, এগুলো তোমরা আগেও দেখছো মোটামুটি। অষ্টক তত্ত্বের ব্যতিক্রম, যোজনী বন্ধন মতবাদ। আচ্ছা, এই দ্বিতীয় নিয়মটাকে কি বলে? এইটাকে বলে ডুয়েট, ডুয়েট রুল। সো ঘটনা হচ্ছে যে এইটা কিন্তু ভাবা যাবে না রুল অফ টু, দুইটা ভিন্ন জিনিস। রুল অফ টু যদিও গুগল করলে বহু জায়গায় বহু কিছু দেখা যায়, বাট ওইসব না, মানে একটু সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে হবে আর কি, ঠিক আছে? রুল অফ টু ভিন্ন জিনিস, এটাকে বলে 2 এর নিয়ম। চলেন পড়াশোনা শুরু করি। রাসায়নিক বন্ধন, আমাকে একটু বুঝে বুঝে বলো তো, ইমন কথা বলবা না, সেতাব থাকলেও কথা বলবে না। রাসায়নিক বন্ধন কি কি প্রকার তোমরা শিখছো বলো, যে যা জানো। আচ্ছা, আয়নিক, তারপরে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপরে আর সন্নিবেশ সমযোজীরও নাম শুনে ফেলছো, আর ভ্যান ডার ওয়ালস বন্ধন। ওকে, তবে বানানটা কিন্তু ভুলভাল করা যাবে না, মাইরে ফেলবো। ভ্যান ডার ওয়ালস, তিনটা আলাদা শব্দ কিন্তু, একজন ভদ্রলোকের নাম ভ্যান ডার ওয়ালস। আচ্ছা, আর হাইড্রোজেন বন্ধন, এক সেকেন্ড, হ্যাঁ হাইড্রোজেন বন্ধন, তারপরে ধাতব বন্ধন, ধাতব বন্ধন, তারপরে আর কোন বন্ধনের নাম জানা আছে? মনে পড়ে না? ওকে, তাহলে আমাকে এবার মনে করাই দিতে হবে। তাহলে এগুলো নাম্বার দিয়ে ফেলি। 5, এটা হচ্ছে 6। এই তো একজন জ্ঞানী বন্ধু চলে আসছে আমাদের মধ্যে, লন্ডন। আচ্ছা, কিসম ফোর্সও চলে আসছে এখানে। আচ্ছা, 7 নাম্বার কি বললা? ডাইপোল, ডাইপোল। এটার নাম তো শোনার কথা তোমাদের কলেজে বইতে, শোনো নাই কেউ? হ্যাঁ, আমার বলা লাগবে কেন, মানে বইতে তো থাকার কথা, বইতে বা বিভিন্ন তোমাদের ওই যে বড় বড় প্রতিষ্ঠানের যে কি কি বই তোমরা ইদানিং কেন আর কি, হ্যাঁ সেগুলোতে এগুলো পাবা, দেখবা আর কি। হ্যাঁ, আচ্ছা, অনেক জোস। আচ্ছা, সো এখন আসো বন্ধু, আমরা কিছু এবার জ্ঞানের আলোচনায় ঢুকি। প্রথম কথা হচ্ছে উই আর টকিং অ্যাবাউট বন্ডস, বন্ধন।
সো বন্ধন জিনিসটা কি? বন্ধন জিনিসটা হচ্ছে দ্য রিজন টু স্টে টুগেদার। অর্থাৎ তোমার যদি কান টানলে মাথা আগায় আসে, তাহলে আমি বলবো কানের সাথে তোমার মাথার একটা বন্ধন আছে। এখন তোমার কানটা ধরে টান দিলে যদি তোমার মাথাটা না আসে, তাহলে বলতে হবে তোমার কানের সাথে বন্ধন মাথার ছিন্ন হয়ে গেছে। তোমরা কি বুঝছো আমার কথা? দ্যাটস হোয়াট ইউ কল বন্ড। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে দেখো, আয়নিক বন্ধন একটা বন্ধন, সমযোজী বন্ধন একটা বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন একটা বন্ধন। ভ্যান ডার ওয়ালস যেটা তোমরা বন্ধন বলতেছো, এটাকে আসলে বন্ধন বলে না। এটা আসলে কি জানো? বলো কি? বল। হ্যাঁ, এটা আসলে একটা বল, ভ্যান ডার ওয়ালস বল, ইংরেজিতে বলে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এই জিনিসটাকে আমাদের বইতে বল বন্ধনে পেঁচায় যে কি একটা ব্লেন্ড করে খাওয়ায়, ওই যে একই কাজই করে আন্তঃআণবিক আকর্ষণের ক্ষেত্রে। আন্তঃআণবিক আকর্ষণ বল না শক্তি, খোদা তাআলা মালুম, এক এক বইতে যে মানে যেখানে যার যা মন চাচ্ছে বলে দিচ্ছে। আচ্ছা, ধাতব বন্ধন বন্ধন ঠিক আছে, হাইড্রোজেন বন্ধনও বন্ধন ঠিক আছে, ডাইপোল যেটা, এটাও কোনো বন্ধন না। এটা কি বলেন তো? এটাও একটা ফোর্স। সো এখন বল আর বন্ধনের ডিফারেন্সটা একটু ভালো করে বুঝতে হবে। তারপরে যে লন্ডনের কথা বললো, লন্ডন একটা বল, ঠিক আছে? সো ওই পুরো নামটা বললে বোঝা যায়, যদি সঠিক নামটা বলার অভ্যেস থাকে তাহলে আমরা তখন টের পাই জিনিসটা কি আসলে। সো দেখো ভাই, বলের কারণে কাছে আসে, আবার বলের কারণে দূরেও চলে যায়, তাই না? কিন্তু বন্ধনের কারণে কাছে রয়ে যায়। কাছে যদি রয়ে যাইতে পারে তাকে আমরা বলি বন্ধন আছে। সো ব্যাপারটা একটু বোঝো। একটা উদাহরণ দিই, ধরো ইমন বুয়েটে চান্স পাইল। তো ইমন আসতেছে যশোর থেকে, কত ছেলে মেয়ে সারা বাংলাদেশের প্রান্ত প্রান্ত থেকে এসে বুয়েটে জড়ো হচ্ছে। তো জড়ো হওয়ার পরে তাদের মধ্যে কি বন্ধুত্ব গড়ে উঠবে না? এই যে কাছে আসলো, কাছে টেনে নিয়ে আসলো কে? বুয়েট, তাই না? সো বুয়েটটা হচ্ছে আমরা এখানে বল বলবো। বুয়েট ইজ দ্য ফোর্স হুইচ হ্যাজ অ্যাকুমুলেটেড অল দিস কিডস টুগেদার। এখন কথা হচ্ছে, সবাইকে যে কাছে নিয়ে আসছে, সবাই কি আজীবন কাছে রয়ে যাবে? দ্য আনসার ইজ নো। হয়তো বা একটা ছেলের সাথে ওর পরিচয় হয়েছে, তার সাথে ওর একটা ব্যবসা হইলো, তাইলে ওরা অনেক বছর হয়তো বা বুড়ো বয়সেও একসাথে থাকলো, ওদের ছেলে মেয়েদের বিয়ে দিয়েও একসাথে থাকলো। সো এটা একটা বন্ধন গঠিত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আবার বুয়েটে আর একটা মেয়ের সাথে ওর পরিচয় হইলো, যে মেয়েটাকেও নিয়ে আসছিল বুয়েট বল, আনার পরে ওর সাথে আমরা বিয়ে দিয়ে দিলাম ধরে, তাইলে কি ওর সাথে আবার আর একটা বন্ধন হয়েছে? তোরা ব্যাপারটা বোঝ। ইমন কিন্তু মাঝখানে, তার সাথে ওর বন্ধু সোলেমানের একটা বন্ধুত্ব হয়েছে, একটা ব্যবসা গড়ে উঠছে, সেইটার কারণে তারা একভাবে লেগে আছে। আবার ইমনের সাথে কিন্তু আর একটা মেয়ের একটা বন্ধন হয়েছে, বিয়ে দিয়ে দিছি। দ্যাটস হোয়াট ইউ কল বন্ড, দে আর স্টেইং টুগেদার। কেউ বোঝে না? বল তোকে কাছে এনে দেয়, বন্ধন তোকে কাছে রেখে দেয়, দুইটা ভিন্ন ব্যাপার। আমি এবার একটু কলম দিয়ে বুঝাবো। সেটা হচ্ছে, দেখেন আপনাদের হাতে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম কলম আছে, আমার কাছে এখন একটা মার্কার পাইছি। সো ঘটনা হচ্ছে, এইটাতে ধরো আমি প্লাস চার্জ দিলাম, কার জানি মাইকে শব্দ হয়, এইটাতে আমি প্লাস চার্জ দিলাম, আর এইটাতে আমি মাইনাস চার্জ দিলাম এই কলমটাতে। তাহলে বলেন তো, এই ক্লিপটা কলমের কাছে কি আকর্ষিত হবে? এটাকে আমরা বলছি আকর্ষণ বল। এই আকর্ষণ বলটার নাম যদি জানতে চাও, এটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বাংলায় বলে স্থির বৈদ্যুতিক বল। এখন কাছে আসলেই যে তারা কাছে থাকবে, লেগে থাকবে, এর কোনো গ্যারান্টি নেই। কাছে আসার পরে এদের মধ্যে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা হয়তো বা এখানে ক্লিকিং হচ্ছে, এইবার তাদের মধ্যে বন্ধন গঠিত হয়েছে। একটাকে ধরে টান দিলে আর একটা শুদ্ধা যায়, দ্যাটস হোয়াট ইউ কল বন্ড। আবার তোমাদের অনেকের কাছে এখন অনেক কলম আছে, যে কলমের দেখো তো ওই যে ঘুরায় ঘুরায় লাগায় না, পেঁচায় পেঁচায় লাগায়। সো তাইলে চিন্তা করো, এই মাথায় প্লাস চার্জ, এই মাথায় মাইনাস চার্জ দিলাম, তাহলে যে আকর্ষণ বলটা কাজ করতেছে এটা কি বল? স্থির বৈদ্যুতিক বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কিন্তু কাছে আসার পরে দেখা গেল, আর কাছে আসার পরে ক্লিকিংটা হচ্ছে না, ওইখানে হয়তো পেঁচাইতে হচ্ছে, থ্রেডিং হচ্ছে, ওই যে থ্রেড করে লেগে থাকতেছে, দ্যাটস হোয়াট ইউ কল বন্ড। আগের বার ক্লিক করে লেগে থাকতেছিল একটা ফ্রিকশনাল ফোর্সের কারণে, বোঝো না এই ব্যাপারটা? আর এইবার কিন্তু থ্রেডিংয়ের কারণে হচ্ছে। সো দুইটা ব্যাপার আলাদা। সো কিভাবে যে তারা যুক্ত হয়ে থাকতেছে, দে আর কন্টিনিউইং টুগেদার, দ্যাটস হোয়াট ইউ কল বন্ড। আর যে কারণে তারা কাছে আসছে, দ্যাটস হোয়াট ইউ কল ফোর্স। এই ফোর্সটা তাদেরকে কাছে এনে দিতে পারে, কিন্তু তাদের বাইন্ডিং করে না। বাইন্ডিংটাকে আমরা বলতেছি হচ্ছে, কেউ বোঝা না, বন্ড।
ব্যাপারটা অদ্ভুত মজার। সো বল আর বন্ধনের ডিফারেন্স না বোঝার কারণে এই ঝামেলাগুলো হয়ে যায়, বলকে বন্ধনের সাথে পেঁচায় ফেলি আমরা। সো বটম লাইন হচ্ছে ফোর্স ইজ দ্য রিজন টু কাম ক্লোজ অ্যান্ড বন্ড ইজ দ্য রিজন টু স্টে টুগেদার। সো এটাই লেখা আছে মনে হয়, ডিফারেন্স বিটুইন ফোর্স অ্যান্ড বন্ড, ফোর্স ইজ দ্য কজ আর বন্ড ইজ দ্য ইফেক্ট অর রেজাল্ট। কজ অ্যান্ড ইফেক্ট তোমরা শুনছো না, যে কারণে ঘটনাটা ঘটতেছে সেই কারণটা হচ্ছে তোমার ফোর্স, ফোর্স ইজ ব্রিঙিং দেম টুগেদার অ্যান্ড বন্ড ইজ কিপিং দেম টুগেদার, দ্যাটস ইট। সো আশা করি বুঝছো কি তোমরা, নাকি এলোমেলো লাগতেছে? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, বুঝছে আয়নিক বন্ধন নিয়ে কথা বলতে হবে এবার। এই যে দেখো কত সহজ বন্ধন, দেখছো দুম দুম করে এক একটা টপিক চলে যাচ্ছে, তাই না? খুব মজা লাগবে। এখন বলো আয়নিক বন্ধন নিয়ে কি জানতে চাও তোমরা? এই তো সবই জানো। আয়নিক বন্ধন কাদের মধ্যে গঠিত হয় এটা জানো না? কার কার মধ্যে বলেন তো? ধাতু আধাতু। ধাতু আর হচ্ছে অধাতু, ভেডি আর বেটার মধ্যে। বেডি আর বেডার মধ্যে। আচ্ছা ঠিক আছে, সেইখানে কি হবে তাহলে? ধাতু ইলেকট্রন ছাড়ি দিবে, অধাতু ইলেকট্রনটা নিয়ে নিবে, এই তো হয়ে গেল। তখন একটু পরে আমাদের কি হবে বলো তো? ধাতুটা হয়ে যাবে, আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন, বাচ্চা বাচ্চা কথা। আর অধাতুটা হয়ে যাবে কি আমাদের? অ্যানায়ন। এইবার আমাদের হয়ে গেল আয়নিক বন্ধন গঠন। ভালো কথা। এখন তোমরা একটু আমাকে বলো, যে কোনো ধাতু আর যে কোনো অধাতুর মধ্যেই কি তাহলে আয়নিক বন্ধন গঠন সম্ভব? না ভাইয়া। ওইখানেও কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। সো আয়নিক বন্ধন গঠন সহজ হবে কি করলে আমাকে একটু বলো তো, এটা একটু ভাবো। কি কি কন্ডিশন অ্যাপ্লাই করলে বা কোন কোন ধাতুর মধ্যে কোন ধরনের ধাতু হওয়া লাগবে, কোন ধরনের অধাতু হওয়া লাগবে, এটা একটু ভাবো। সহজতর হওয়ার শর্ত, 1 নাম্বার শর্ত কি হওয়া উচিত বলেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? ধাতু সহ ধাতু সক্রিয় হইতে হবে নাকি দুর্বল হইতে হবে, কোনটা? সক্রিয় হতে হবে। সক্রিয়। এখন সক্রিয় ধাতু যেটা বলতেছো সেটা বুঝে কেমনে? মানে একটা ধাতুকে সক্রিয়, আকার বড়, সহজেই ইলেকট্রন গ্রুপ করে। ওয়ানের আকার বড়, ভেরি গুড। গাণিতিকভাবে বলো, আরো গাণিতিকভাবে বলো। গ্রুপ ওয়ানের আচ্ছা, একটা পরমাণুর আকার বড় হইলেও তার ইলেকট্রন ছাড়তে কষ্ট হইতে পারে না? হ্যাঁ। তার ইলেকট্রন বিন্যাসের কারণে কষ্ট হইতে পারে, আরো অনেক কারণে কষ্ট হইতে পারে। সো ঘটনা হচ্ছে তাহলে আকার বড় হওয়াটাও আলটিমেট কজ না, আসল ব্যাপারটা হইতেছে ওর ইলেকট্রনটা যত সহজে ছাড়তে পারবে। এখন বলো তো ইলেকট্রন কে কত সহজে ছাড়তে পারে, এটা আসলে বোঝে কেমনে, গাণিতিকভাবে বোঝে কেমনে? লাস্ট সেলে ইলেকট্রন দিলে ইলেকট্রন বিন্যাস, আকার। গাণিতিকভাবে আমরা একবারে সিগনিফাই করি কেমনে যে এইটা? আয়নিকরণ ইলেকট্রন শক্তি। বিন্যাস। সরি দুইটা ধাতুর মধ্যে কোনটা বেশি সক্রিয় এটা গাণিতিকভাবে বলে কেমনে? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির মান দিয়ে কথাবার্তা বলে। আরে বন্ধু কিছু বুঝলে না আমার কথা? তাহলে এটা তো সবার আগে মাথায় আসার কথা, এটা তো অনেকবার বলছি। দুইটা ধাতুর মধ্যে কম্পেয়ার করে কিভাবে? তাদের আয়নীকরণ শক্তির মান দিয়ে। তাহলে আমাদের কি কন্ডিশন লাগবে বলেন? ধাতুর আয়নীকরণ শক্তি ধাতুর আইপি যত কি কম নাকি বেশি বলেন? কম। যত কম তত সহজতর হবে। ওই যে কন্ডিশন লেখা আছে সহজতর হবার শর্ত। তাহলে আইপি এর মান যত কম তত তাড়াতাড়ি আমার আয়নিক বন্ধন গঠিত হবে, আর গঠিত হইলেও এটা ভালো আয়নিক বন্ধন হবে। আচ্ছা এবার বলো, এটা তো ধাতুর শর্ত বললা, এবার বলো অধাতুটার শর্ত কি হওয়া লাগবে? ইলেকট্রন আসলে বেশি হতে হবে। অধাতুর ক্ষেত্রে তো আর আইপি দিয়ে কথা বলবো না, তার ক্ষেত্রে কি দিয়ে বলবো? ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তি হ্যাঁ বলেন এবার। তাহলে অধাতুর ইলেকট্রন অ্যাফিনিটি যত কি বেশি। বেশি। যত বেশি। তাহলে কন্ডিশনটা কত সুইট দেখো। ইমনের নানা যত দ্রুত ইলেকট্রন ছেড়ে দিতে যাবে, দেন মোহর দিতে যাবে, এই দে তত তাড়াতাড়ি বিয়ে শাদী হয়ে যাবে, বন্ধন গঠিত হয়ে যাবে। ইমনের নানি যত তাড়াতাড়ি রিসিভ করতে যাবে, এই দাও 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 আমাকে টাকা দাও, হয়ে গেল, খেলা শেষ। সো তাইলে ব্যাপারটা হচ্ছে একজনের ইলেকট্রন ছাড়তে হবে তাড়াতাড়ি, আর এর ইলেকট্রন গ্রহণ করতে হবে তাড়াতাড়ি। এবার বলো আর কোনো কন্ডিশন আছে কিনা? 3 নাম্বার আর কোনো কন্ডিশন কি মনে হয়? 3 নাম্বারটা আমি যখন জীবনে প্রথমবার পড়ছিলাম আমারও খুব অবাক লাগছিল, আরে এইটা তো চিন্তাও করি নাই। যোগের উচ্চ ল্যাটিস শক্তি। হ্যাঁ, এটা কোথায় পাইলে তোমরা? গঠিত, ও হৃদয় তো দেখছো ফিজিক্স, এটা আছে। হ্যাঁ ফিজিক্সের গাঠনিক পদার্থের গাঠনিক ও আচ্ছা আচ্ছা। গঠিত যৌগের ল্যাটিস এনথালপি যত বেশি হবে। এখন তোমাদের কি মনে আছে যে আমি ল্যাটিস এনথালপি পড়াইছিলাম তাপ রসায়নে? অর্থাৎ যাদের মনে নাই একটু বলে দিচ্ছি, কোনো যৌগের, কোনো আয়নিক যৌগের
1 মোল কঠিন কেলাস তৈরি করতে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন অসীম দূরত্ব থেকে কাছে এনে 1 মোল কঠিন কেলাস তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, অর্থাৎ ধরো আমি সোডিয়াম ক্লোরাইডের যদি ল্যাটিস এনথালপি বের করতে চাই, তাহলে আমার 1 মোল সোডিয়াম ক্লোরাইডের কঠিন কেলাস তৈরি করতে হবে কোত্থেকে? এর যে ক্যাটায়ন আর অ্যানায়ন আছে সেটাকে আমরা নিয়ে আসবো কোত্থেকে? অসীম দূরত্ব থেকে। তারা দুইজনই অসীম দূরত্বে অবস্থিত ছিল, আইনা আমি যুক্ত করে দিব। সো আমার যুক্ত করা লাগবে না, কাছে আনলে ওরা নিজেরাই যুক্ত হবে। এই সময় যে শক্তিটা সে ছেড়ে দেবে, ডেল এইচ এর মান কি প্লাস হবে নাকি মাইনাস হবে বলেন? মাইনাস হবে। শক্তি ছেড়ে দিচ্ছে, তাহলে মাইনাস। ধরো -x কিলোজুল, এই -xটাকে আমরা বলবো হচ্ছে কি জানো? এইটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপি। ল্যাটিস এনথালপি। পুরো নামটা হচ্ছে ল্যাটিস গঠন তাপ, LE, ল্যাটিস এনথালপি। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে কোনো একটা জায়গায় একটু ভাবো, ধরো এইভাবে ভাবো, ইমনের নানা আমাকে টাকা দিছে, ভাই এই যে আমার দেনমোহরের টাকা আপনি নিয়ে যান, আমি গেলাম। দ্রুতই দিয়ে দিছে, কিন্তু তার মানে ওর নানার আইপি এর মান কি কম না বেশি? বেশি। কম। বেশি। কম। আইপি কম। আচ্ছা, এবার ওর নানির বাসায় আমি টাকা নিয়ে গেলাম, ওর নানিও তাড়াতাড়ি টাকাটা রিসিভ করলো। তার মানে ক্যাটায়ন আমার গঠিত হয়ে গেছিল, ইমনের নানা রেডি, ইমনের নানিও রেডি, অ্যানায়ন হয়ে গেছে। এবার আমার কাজ কি? দুইজনকে এক মঞ্চে বসে একটা আনুষ্ঠানিকতা মানুষজনকে খাওয়ায় দেওয়ায় তুলে দেওয়া, যে যা বাবা বিয়ে হয়ে গেছে, আয়নিক বন্ধন হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যদি এমন হয় এক মঞ্চে দুইজনকে বসানোর পরে এবার দুইজনই আমারে খোঁজে যে এ কিডা, আর ওর নানি কয় এ কিডা, পছন্দ হয় নাই তাদের, কোনো কারণে হইতেই পারে। মানে ঠিক আছে, আমি ইলেকট্রন দ্রুত ছাড়তে পারি তাই ছেড়ে দিছি, আর ওই অ্যানায়ন বলছে আমি নিতে পারি তাই আমি নিয়ে ফেলছি, কিন্তু তোমারে তো আমার পছন্দ হয় নাই। তখন কি হবে? ওই বন্ধনটা কি আসলে আলটিমেটলি গঠিত হচ্ছে? না। হচ্ছে না। না। তার মানে হচ্ছে তুমি ক্যাটায়ন গঠন করছো, অ্যানায়ন গঠন করছো, ঠিক আছে, বাট ক্যাটায়ন অ্যানায়নকে নিজেদের মধ্যে ফিট ইন করতে হবে, পারফেক্টলি ফিট ইন করতে হবে, না করলে এটা আসলে ভালো আয়নিক যৌগ গঠিত হচ্ছে না। সো ল্যাটিস এনথালপি ওই কন্ডিশনটাই বলে যে আফটার ফর্মিং ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন হোয়াট উইল বি দ্য থিং, মানে আলটিমেটলি তো যৌগটা গঠন করতে হবে, তুমি তো বললে আয়নিক বন্ধন গঠন করতে হবে, তাই না? সো বন্ধন পর্যন্ত গড়াইতে গেলে শুধু ধাতু ইলেকট্রন ছাড়লে হবে না, অধাতু ইলেকট্রন গ্রহণ করলে হবে না, দে মাস্ট কাম ক্লোজ টু স্টে টুগেদার। সো তাইলে আমরা 3টা শর্ত পাচ্ছি, 2টা হচ্ছে বন্ধন গঠনের আগে আর একটা কিন্তু বন্ধন গঠনের পরে আলটিমেটলি। সো এই 3টা কন্ডিশন দেখে আমরা বলবো হচ্ছে যে কোন আয়নিক যৌগ কত বেশি ভালো, কত বেশি আয়নিক চরিত্রের। সো এখন আমাকে একটু পর্যায় সারণী দেখে বলো, পর্যায় সারণীতে ধাতু হিসাবে কাকে নিব আমরা তাহলে সবচেয়ে ভালো আয়নিক যৌগ গঠনের জন্য? সিজিএম। হ্যাঁ, এস ব্লক। এস ব্লকের মধ্যেও কি গ্রুপ 1 না 2 কোনটা? গ্রুপ 1 এ 1 এর মধ্যে কোনটা, উপরের ধাতু না নিচের ধাতু? নিচের ধাতু। নিচের কি ফ্রান্সিয়াম নাকি? তেজস্ক্রিয় হওয়া যাবে না, তাহলে তেজস্ক্রিয়ের উপরে কে? এটা সিজিয়াম। সিজিয়াম। গুড। তারপরে বলেন অধাতুদের মধ্যে কাকে নিব? একেবারে ডানে চলে গেলে তো নিষ্ক্রিয় গ্যাস, ওইদিকে যাওয়া যাবে না, তাহলে ডানের ঠিক আগে থাকতে হবে। বলেন ফ্লুরিনকে নিব নাকি? না ভাইয়া। না, ক্লোরিনকে। এইটা বুঝতে হবে। তার মানে দুনিয়ার সবচেয়ে ভালো আয়নিক যৌগ হবে কেটা বলো তো? সিজিএম ক্লোরাইড। সিজিয়াম ক্লোরাইড। এটা ভোলা যাবে না, ভুলভাল করা যাবে না। তাহলে সবচেয়ে বেশি আয়নিক চরিত্রযুক্ত যৌগ, চরিত্রযুক্ত যৌগ। এবার একটু ভাবতে থাকেন সবচেয়ে জঘন্য চরিত্রের আয়নিক যৌগ কেটা হবে? সবার আগে দুর্বল ধাতুটা বের করা যায়। দুর্বল ধাতু লিথিয়াম। ও না সরি, এই আজকে তো হবে না। বেরিলিয়াম। দুর্বল ধাতু কোনটা? ডি ব্লকের একটা ধাতু নিলে তো কেমনে? ডি ব্লকের ধাতু কি খুব বেশি সক্রিয়, মানে ও তো দুই আয়নিকরণ শক্তির মান সবথেকে কম হওয়া লাগবে। বেশি হওয়া লাগবে। খাতায় সরি, বেশি হওয়া লাগবে। খাতায় বাড়ির কাজ লেখেন, বাড়ির কাজ লেখেন। সবচেয়ে কম আয়নিক চরিত্রযুক্ত যৌগ। এইগুলা এআই মারলে কাজ হবে না, এআই এগুলা জানে না, ঠিক আছে? ওই যে সেই দিন একটা মিম পাইছি যে কি বলে, ওই তো এগুলো ভাববা এখন না, এগুলো নফল ইবাদত, বাসায় দিলাম বাড়ির কাজ লিখে রাখো আর কি, যে সবচেয়ে বাজে আয়নিক চরিত্রযুক্ত যৌগ কে হবে। পোলাপানের এআই
আনসার পায়ে পায়ে আমার যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আরে ভাবনাটা বললাম যে এখন বেটা ওয়াজ হইতেছে, ওয়াজিব না শুনে নফল ইবাদত করতেছে, এটা বললাম তো বাসায় ভাবিস, এখন না, এখন এত সহজ না, এটা বহুত জটিল প্রশ্ন। এখন শোন কি যেন বলতেছিলাম, ওই সেদিন একটা মিম পাইছি যে এআই নিয়ে যারা কান্নাকাটি করতেছে যে এআই এসে সবার চাকরি খেয়ে দিবে। তো এই মিমটা এরকম যে ক্যালকুলেটর এসে যেরকম ম্যাথমেটিশিয়ানদের চাকরি খেয়ে দিছে না, ওরকম হবে আর কি। মানে বুঝছস তো, একটা ক্যালকুলেটর তো একটা মেশিন, ও তো ওকে তুই যা হিসাব দিবি ও জাস্ট ওইটুকু করে দিতে পারে, ওর তো আর নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নাই। সো একইভাবে তোমাদের যে এআই এর আনসারগুলো যেগুলো নিয়ে তোমরা খুব হাম্বড় দেখাও যে আমি এআই করে আরিফ ভাইকে উত্তরটা দিব, ইট ইজ নট গোনা ওয়ার্ক। ওর কাছে যদি অলরেডি বিল্ট ইন ইনস্টলড ইনফরমেশন না থাকে ও তোমার কিছুই দিবে না আলটিমেটলি। মেশিন লার্নিং, ওকে এনিওয়ে। সো এবার চলো আয়নিক যৌগের বৈশিষ্ট্যসমূহ, এর মধ্যে দেখো তো কোনটা কোনটা জানো না, তো সবই ছোটোবেলার জিনিস। উচ্চতর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, পোলার দ্রাবকে, এটা বইতে নর্মালি লেখে পানিতে দ্রবীভূত হয়, পানি না, যে কোনো পোলার দ্রাবকেই সে কি উচ্চ দ্রাব্যতা বিশিষ্ট হবে। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন ক্ষমতা বিশিষ্ট আমরা জানি। কেলাস আকার গঠন বিশিষ্ট, এইটা মনে হয় তোমরা অনেকে বোঝো না বা বুঝতে চাও না। কেলাস বুঝো তো না, কেলাস আগে একদিন বুঝাইছিলাম কিন্তু, ওই যে ক্রিস্টাল ফর্মে থাকে আর কি, ফিটকিরি জাতীয় জিনিস। আচ্ছা, তারপর ডায়মন্ড, হীরা যেগুলো তোমরা দেখো। আচ্ছা, তারপরে হচ্ছে সমানুতা বৈশিষ্ট্য নেই বললেই চলে, মানে এটাও একটা মজার ব্যাপার। মানে কেন বললাম নেই বললেই চলে, আসলে এর মধ্যে সমানতা আছে, এটা তোমরা এখনো দেখছো কিনা আমি জানি না। দেখছো সমানতা আছে কিনা? আয়নিক যৌগের তো অণুই হয় না, তো সমান হবে কেন? না, যদি আমি অণু ধরেও নেই মানে প্লাস মাইনাস ফর্মে, তাও এর মধ্যে যে হয় না একেবারে তা বলা যাবে না। মানে বইতে সম্ভবত বলা আছে যে সমানতা হয় না, আর আমি ইচ্ছা করে লিখছি হচ্ছে সমানতা বৈশিষ্ট্য নেই বললেই চলে। আচ্ছা, তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সায়ানেট মূলকের সংকেত কি, আমাকে একটু বলেন তো। সায়ানেট, CnO মাইনাস, গাধার দল, সায়ানেট বললাম না, ট বললাম, মানে কি অক্সিজেন আছে। ফাউন্ডেশনের কথা কিছু মনে আছে? সায়ানাইড তো বলি নাই, সায়ানেট বলছিলাম। আচ্ছা, এটা যদি সায়ানেট হয় তাহলে থায়োসায়ানেট কি হবে? CnS মাইনাস না? হ্যাঁ। আচ্ছা, তোমরা এখন আইসোথায়োসায়ানেট কি জিনিস একটু দেখবা, এটা তো একটা আয়নিক ব্যাপার। যদি এর মধ্যে সমযোজী বন্ধন আছে, বাট ব্যাপারগুলো ধোঁয়াশা, একটু ভাববা। থায়োসায়ানেট আর আইসোথায়োসায়ানেট, যাই হোক। আসো এবার তারপরে পৃথক বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই বললেই চলে, নেই বললেই চলে, আবারও বললাম, ওই তার মানে এখানেও একটা ঝামেলা আছে আর কি। এই যে এই কথা তো আমরা পরিমাণগত রসায়নে আলোচনা করে আসছিলাম যে আয়নিক যৌগের কোনো পৃথক বিচ্ছিন্ন অণু হয় না, এটা কেলাস আকারে থাকে, প্লাস মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন একটা নির্দিষ্ট সজ্জায় বিন্যস্ত থাকে। সমরূপতা ধর্ম বিশিষ্ট, এই সমরূপতা কি বলো তো? সমরূপতা, আয়নিক যৌগের সমরূপতা। সো এই যে সমরূপতা নিয়ে এবার কথাবার্তা বলতেছি, এটা হচ্ছে বই থেকে নেওয়া ডেফিনেশন, বাট অ্যাকচুয়ালি দ্য থিংস আর বিট ডিফারেন্ট ইন এ ডিফারেন্ট হরাইজন। সো কী বলছে, যেসব আয়নিক যৌগের, এটা গুহসারের বই থেকে সংজ্ঞা নিছি, ক্যাটায়ন ও অ্যানায়নগুলোর ইলেকট্রন বিন্যাস একই রকমের হয়, তাদের কেলাসের মধ্যে সমরূপতা দেখা যায়, এই জন্য আয়নিক যৌগের সমরূপতা বলে। মানে ব্যাপারটা নিয়ে ঝামেলা আছে আর কি। ক্যাটায়ন একই রূপ বলতে কি বোঝাচ্ছে? এই যে দেখো সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, এটা একটু আমাকে বলো কি হবে? 1s2 2s2 2p6 হবে। এবার তুমি ফ্লুরাইডের ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেখো তো কি আসে। 1s2 2s2 2p6 আসে না? একই আসে। ম্যাগনেসিয়ামেরটা একটু করে দেখো তো কি আসে, একই আসবে। হ্যাঁ, তারপরে বলেন তো অক্সিজেনেরটা কি আসবে? একই আসতেছে। সো এই জন্য তারা বলতেছে যেটা, যে এই দুইটা যৌগ, কোন দুইটা? সোডিয়াম ফ্লুরাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড, এই দুইটা হচ্ছে সমরূপী কেলাস। এখন এখানে একটু ধোঁয়াশা তৈরি হচ্ছে তোমাদের মধ্যে, আমি জানি। ধোঁয়াশাটা কি আমাকে একটু কে বলবা নাকি? সমন্বয় সংখ্যা তো জানা নাই আমার, আমি বলবো কি সমন্বয় সংখ্যা আবার কি? মানে সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা, আচ্ছা ঠিক আছে, আসতেছি। তারপরে তোমরা এখানেও ইলেকট্রন বিন্যাস করে দেখবা, আমাকে একটু বলো। মানে দেখো এখানে ধোঁয়াশাটা যে কারণে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ক্যাটায়নের সাথে অ্যানায়নের মেলার কথা বলতেছে। এটা বলছে মানে এই যে কোনো একটা যৌগের নিজের ক্যাটায়নের সাথে নিজের অ্যানায়নের মিলতে হবে, নাকি এর ক্যাটায়নের সাথে এর ক্যাটায়নের মিলতে হবে, এর অ্যানায়নের সাথে এর অ্যানায়নের মিলতে হবে, মানে শর্তটা আসলে কি, এটা কি তোমরা বুঝছো? এইখানে ধোঁয়াশাটা তৈরি হয়েছে সংজ্ঞাটা যেভাবে দিছে তাতে। একটু ভাবো তো ওরা আসলে কি বুঝাইতে চাইছে, মানে বা তোমার কি মনে হয় কি হওয়া উচিত? সমরূপী কেলাস বলতে আমরা আসলে কি বুঝাবো? একটা যৌগেরই দুইটা ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস সেম হবে।
আচ্ছা, নিয়মটা হচ্ছে ধরো একটা যৌগ হচ্ছে এবি আর একটা যৌগ হচ্ছে সিডি, দুইটাই আয়নিক যৌগ। নিয়মটা হচ্ছে যদি এ এর সাথে সি ম্যাচ করে আর বি এর সাথে যদি ডি ম্যাচ করে তাইলে তার বলা হচ্ছে সমরূপী কেলাস। এ এর সাথে বি ম্যাচ করাটা জরুরি না, তোমরা আমার কথা বোঝো নাই। মানে নিজে ক্যাটায়নের সাথে ওই যৌগেরই অ্যানায়নের মিলতে হবে এইটা জরুরি না। নিয়মটা হচ্ছে কোনো একটা যৌগের ক্যাটায়নের সাথে অপর যৌগের ক্যাটায়নের মিলতে হবে, ওই যৌগের অ্যানায়নের সাথে এই যৌগের অ্যানায়নের মিলতে হবে, তাইলে তারে বলা হচ্ছে সমরূপী কেলাস। ভাই আমার একটা বুঝতে সমস্যা হচ্ছে, কারণ নাইট্রোজেন ইলেকট্রনের সাথে এভাবে করলেন কেন, তারপরে ফ্লোরিনে এভাবে করলেন কেন? নাইট্রোজেন কোথায় পাইলি? সোডিয়াম সোডিয়ামের ফ্লোরিন এভাবে ইলেকট্রনের সাথে কিভাবে করব? সোডিয়াম প্লাস ফ্লোরাইড আয়ন। আয়নের ইমন চন্দ্র, তুমি এই মাত্র ফসকে গেলে ব্রাভো ব্যাচ থেকে, কি একটা অবস্থা। এই বুঝছিস, এখানে তো বলছে ক্যাটায়ন আর অ্যানায়ন গুলোর ইলেকট্রন বিন্যাস। এই কন্ডিশনটা বুঝছস তো নাকি এটা বুঝা না? হ্যাঁ বুঝছি। মানে ভাই দুইটারই হইতে হবে। হ্যাঁ, শুধু ক্যাটায়ন মিলে গেছে অ্যানায়ন মেলে নাই তাইলে সমরূপী কেলাস বলে না, বলে হচ্ছে ক্যাটায়নের সাথে ক্যাটায়ন মানে এই যৌগের ক্যাটায়নের সাথে ওই যৌগের ক্যাটায়ন মিলতে হবে, এই যৌগের অ্যানায়নের সাথে ওই যৌগের অ্যানায়নের মিলতে হবে। বুঝতে পারছেন কি বাবা? একটু জোরে কথা বল ইরফান, আমি বুঝি না। এখানে কি এ বি সি ডি এর জায়গায় এন এফ ও এন জি ও লেখা যেতে পারে? জি স্যার। দেখেন, NaF লিখলাম, MgO লিখলাম। এবার বলো সোডিয়াম ক্যাটায়নের যে ইলেকট্রন বিন্যাস ওটা দেখো তো, ম্যাগনেসিয়াম 2+ এর সাথে মেলে না? মেলে। হ্যাঁ। ফ্লুরাইড অ্যানায়নের যে ইলেকট্রন বিন্যাস সেটা অক্সাইড আয়নের সাথে মেলে। দ্যাটস ওয়াই এরা হচ্ছে এই যৌগ দুইটা হচ্ছে পরস্পর সমরূপী কেলাস। বুঝেছো? তাই বলে যে এদের কেলাস দুটো দেখতে একই রকমই হবে এমন কি? এইটাই মজার ব্যাপার, এইটা নিয়েই বইতে কথা বলে নাই। পরে এটা নিয়ে আমি ওই যে সলিড স্টেট ফিজিক্স বলে একটা ব্যাপার আছে, নাম শুনছো কিনা আমি জানি না, SSP বলে আর কি সংক্ষেপে। সলিড স্টেট ফিজিক্স হচ্ছে কেমিস্ট্রিতে বলে ক্রিস্টালোগ্রাফি। মানে আমরা কেমিস্ট্রিতে যখন পড়তাম ইন্টারে তখন আমাদের নাম লেখা ছিল না, পরে আমাদের কেমিস্ট্রি বইটা পড়তে যায় শিখছি ক্রিস্টালোগ্রাফি বলে, ওইটাই ফিজিক্সের লোকজনরা বলে সলিড স্টেট ফিজিক্স। সো ওদের সাথে আমি কথাবার্তাও বলছি, ওরাও বললো যে ভাই এইরকম কিছু তো না, মানে ব্যাপারটা আসলে আইসোমরফিজম বলে আর একটা ব্যাপার আছে। তো ওইগুলো আমি লিখছি কিনা এই জায়গায় আমি জানি না, আমার মনে নাই, থাকলে একটু দেখাই দিই। এই যে মানে কাঠামোটা যদি দেখতে একই রকম হয়, কাঠামোগুলো যদি দেখতে একই রকম হয় তখন তাকে বলে বেসিক্যালি সমরূপী কেলাস। সো এখানে দুইটা আলাদা ব্যাপার আছে, বইতে তালগোল পাকায় ফেলছে। যাই হোক, তোমরা এইটুকু শিখতে পারছো কিনা এটা বলো। ওকে, এইটুকু শিখলে হবে। এবার তোমাদের একটু এক্সট্রা জ্ঞান দিতেছি, এই জানি রাখো। বুঝি না ইমন, কি বললি? যে আয়নের ইলেকট্রন বিন্যাস সেম হওয়ার সাথে এই স্ট্রাকচার বা আকারের রিলেশনটা এইটাই তো মজার ব্যাপার। শোন, আসলে আয়নগুলার ইলেকট্রন বিন্যাস সেম হইলে তার কিছু আয়নিক প্রপার্টি সেম হবে, কেলাসের প্রপার্টি সেম হবে না। কেলাসের প্রপার্টি ডিপেন্ড করে কিসের উপরে? এই যে আসতেছে আস্তে আস্তে। তোরা একটু আমাকে দেখে বলতো এইটা কোন একটা যৌগের, এটা দেখতে পাচ্ছিস কিনা জানি না, এটা কোন যৌগ দেখা যাচ্ছে? সিজিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সো সিজিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডের দুইটা কেলাস কাঠামো আছে তোর সামনে, ক্রিস্টাল স্ট্রাকচার আছে, দেখে কি মনে হচ্ছে না মোটামুটি একই রকমের? বাট পার্থক্য কি আছে নাকি এদের মধ্যে কোনো? আচ্ছা পার্থক্য তো আছে, যথেষ্ট পার্থক্য আছে। কি পার্থক্য? যে কোনো একটা পার্থক্য বলতো। এক এক জিনিস এদের কম্বিনেশন আলাদা। ওরিয়েন্টেশন সেম না। সহজ কথা ভাই বলি, সংখ্যা সেম নাই। এইটাকে বলে ইউনিট সেল। হ্যাঁ, একক কোষ। এইখানে ইউনিট সেল যদিও দেখানো হয় নাই, বাট এর মধ্যে একটা ছোট অংশ তুই একটু আলাদা করে নিয়ে একটু মনে মনে ভাব। এর ইউনিট সেলের সেন্টারে একটা বল আছে, সিজিয়াম দেখাইছে। এর যে ইউনিট সেল না, তার সেন্টারে কিছু নাই। নেই। একটু এভাবে চিন্তা কর, এইসব বাদ দে। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, কি আর করব। এটা তো আমার পাশেই আছে। হ্যাঁ, এটা আরে ভাই বামাতে তো রাখতে পারবো না, কাদের উপর রাখি। এই যে দেখো, একটু কল্পনা করেন, এইখানে একটা বল, হ্যাঁ এই কোণে একটা বল, বুঝতে পারতেছিস?
এইখানে আর একটা বল, এইখানে আর একটা বল, উপরে উপরে। টোটাল বল কয়টা হলো আমার? 4টা। 8টা। 1 2 3 4 5 6 7 8 8টা বল হয়েছে না? আচ্ছা, আরে মাঝখানে একটা বল যদি লাগাই তাহলে হবে 9টা। যদি মাঝখানের বলটা না লাগাই তাহলে থাকবে 8টা। সো এক একটা কেলাসের গঠন আসলে এক এক রকম হয়। হ্যাঁ, সো কেলাসের কাঠামো মিলতে হবে। এখন আরও আস্তে আস্তে যাচ্ছি আমি, বেশ কতগুলো ছবি তোমাদের দেখাই, একটু সলিড স্টেট ফিজিক্স নিয়ে হালকা একটু আইডিয়া দিই। এটা কোনো একটা ঘোড়ার ডিমের প্যাকিং। সো আচ্ছা, বলতো আমাকে একটু, এই যে সিজিয়ামটা মাঝখানে বসলো, সোডিয়ামটা মাঝখানে বসলো না, এর মেইন কারণ, এগুলোর মেইন কারণ হয় হচ্ছে দুইটা ইস্যু। একটা হচ্ছে চার্জ ফ্যাক্টর, যেটা খুবই কম, যে কার মাথার উপরে কতখানি চার্জ। তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কি জানিস, ওই আয়নটার রেডিয়াসটা আসলে কত, প্যাকিংটা কিভাবে হবে। প্যাকিং বুঝছোস আমার কথা? প্যাকিং মানে গাদানি, বাংলায় বলা যায় গাদানি। মানে কেমনে বুঝাবো? আচ্ছা আমাকে একটু মানে তোরা আমাকে একটা কথা বলতো, ধর তোকে আমি কিছু ছোট সাইজের বক্স দিলাম, কিছু বড় সাইজের বক্স দিলাম। সো আকারের পার্থক্য খুব বেশি না, কিন্তু শেপ ডিফারেন্ট। একটা শেপ ধর হালুয়ার মতো, আর একটা শেপ ধর সাইরকোনা ধরে নে। এখন বলতো হালুয়ার মতো যেটা, ওইটাই ধরে নিলাম একটু বড় সাইজের বক্স। তারপরেও তুই যদি প্যাকিংয়ে স্মার্ট হইস, তাইলে হইতে পারে না যে বড় বড় বক্সটাও একটা বস্তার মধ্যে, একই সাইজের দুইটা বস্তার মধ্যে বেশি সংখ্যক ধরবে, বিকজ প্যাকিং এমনভাবে করা যায় যে ভিতরে কোনো গ্যাপ নাই। আমার কথা বোঝা নাই রাখেও। বুঝেছি। ধরো তুমি কতগুলো গোলক রাখলা, গোলক তুমি জ্যাম নেই প্যাকিং করো, মাঝখানে মাঝখানে ফাঁকা থাকবে না। বাট তুমি যদি ওইখানে ডায়মন্ড শেপ বা চারকোনা শেপের বক্স নাও, বড় সাইজের হইলেও দেখবি ওর মধ্যে বেশি ধরতেছে, কেন? ওখানে কোনো গ্যাপ নাই তো ভিতরে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। মেইন খেলাটা হয় হচ্ছে আয়নিক যৌগের কেলাস গঠনের ক্ষেত্রে এই আয়নগুলোর আকারে, রিলেটিভ সাইজে, শুধু ক্যাটায়নের আকারের উপর কিন্তু না, অ্যানায়নের আকারের উপরও নির্ভর করে। এই কারণে যে সেটাও আমাকে কয়েকদিন জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম এই শেপ আসলে কেমন হবে এটা ডিপেন্ড করে হচ্ছে বেসিক্যালি RC/RA এর উপরে। RC/RA মানে বুঝেছো? ক্যাটায়ন আর অ্যানায়নের কি বলেন, ব্যাসার্ধের অনুপাতের উপরে। এই অঙ্কগুলো আমাদের সময় ছিল, হ্যাঁ, রেডিয়াস রেশিও রুল বলে আর কি, এখন আর নাই। যাই হোক, একটু বোঝানোর চেষ্টা করতেছি। এই যে কেলাসটাকে তুমি দেখতে পাচ্ছ, এটাকে যখন আমরা কাটলে জিনিসটা এরকম দেখা যায়। এখন আমাকে একটু কেউ কাউন্ট করে বলতে পারবেন, এই যে ইউনিট সেলটা আপনি দেখতে পাচ্ছেন, এর মধ্যে কয়টা বল আছে? এগুলো একটু ভাববা, কয়টা বল আছে তোমাদের একটু বলে দেই, ভুল করবা তার আগেই। সেটা হচ্ছে, আমাকে একটু বলো তো, এই যে বলটা আমি মার্ক করে দিচ্ছি, এটা কয়টা বল? 12টা। একটা 1/4। হ্যাঁ, সিডাং ধরি ফেলছে। এটাকে একটা বল ধরা যাবে না, এটাকে ধরতে হবে 1/4 তবে বল। খেলা আছে। বলো তো এইটা কয়টা বল বন্ধু? কাউন্ট দিবা, মজা লাগবে আর কি, ক্রিস্টালোগ্রাফির মজার আলোচনা। আমাদের কোন একটা কি 1/8? আচ্ছা বলেন এবার, এই দুইটা কেলাসের ইউনিট সেল দেখে কি মনে হচ্ছে একই নাকি আলাদা? আলাদা। আলাদা। এবার বুঝতেছেন যে এইটার সেন্টারে একটা বল ছিল, ওইটার সেন্টারে কিন্তু কোনো বল নাই। টের পাচ্ছ কিনা আমি জানি না। এই মাথার যে অর্ধগোলকটা আছে আর ওই মাথার যে অর্ধগোলক, ওই পাশের অর্ধগোলক, এই পাশের অর্ধগোলক, এই চার ফেসের অর্ধগোলক মিলে কিন্তু মাঝখানে কোনো জায়গা রাখে নাই। বাট এর কিন্তু এটাকে বলে একটা সাইড আর কি, হ্যাঁ, এটা একটা সাইড। এই সাইডে কোনো কিন্তু নাই, তোরা বুঝতেছিস কিনা? এই সাইডের সেন্টারে কিন্তু কোনো বল নাই তলের। আমার কথা কি বুঝছিস বাবা? এইটার যে সাইডটা, এই সাইডের সেন্টারে কিন্তু বল ছিল, বল আছে, কিন্তু ওর কিন্তু সাইডে কোনো বল নাই। রাদার ওর কোথায় আছে? মাঝখানে আছে। সো এই যে কেলাস কাঠামোগুলো আলাদা, এই যদি কেলাসের কাঠামো একই হয় তারে বলে সমরূপী কেলাস। ওইখানে যে ইলেকট্রন বিন্যাস দিয়ে যেটা বলছে ওটা ওই জিনিস না। এখন বলছে বইতে, কিছু তো আর করা যাবে না। আচ্ছা, ইউনিট সেল জিনিস, ইলেকট্রন বিন্যাস যদি মিলে তাহলে ওটা কি আসলে? ওইটা বই অনুযায়ী ওইটাই সমরূপী কেলাস। তুই ওইটুকুই শেখ বাবা, বেশি শেখা লাগবে না, বেশি শিখলে পরীক্ষা ফেল করবি। আমি তো বললাম তো, ইলেকট্রন বিন্যাস সেম হইলেও যে তাদের কেলাস কাঠামো একই রকম হবে তার কোনো গ্যারান্টি নাই। তো আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করতেছি, এখনো বোঝানারে গরুটা।
আচ্ছা এবার দেখো এই ছবিগুলো তোমরা হয়তো বা ক্যামেরায় ঠিক মতো দেখতে পাচ্ছ না, বাট স্লাইড পাইলে তখন ভালো মতো দেখবে। এখানে আবছা আবছা কিছু ব্যাপার আছে ভিতরে, মানে শেড আকারে দেখতে পাচ্ছিস কি এর মধ্যে একটা বল দেখা যাচ্ছে? হ্যাঁ। সো এখন এই পুরোটা হচ্ছে কেলাস কাঠামোটা, তার মধ্যে এই যে যে সান দুটারে বানাইছে না, এই সান দুটারে বলে একটা ইউনিট সেল। এইটা নিয়ে এই অধ্যায়ে প্রচুর আলোচনা হবে। যেমন ধরো এইটার এই যে যে বস্তুটা, এটা একটা পিরামিড গঠন। তোমরা একটু আমাকে কাউন্ট করে বলো তো, যা বুঝতেছো এই ছবিতে, এটার কয়টা তল, টোটাল তল কয়টা? এইটার তল হচ্ছে 8টা, অষ্টতলীয় উপরে 4টা তল, নিচে 4টা তল। হ্যাঁ, এটাকে আমরা বলবো অষ্টতলকীয় কাঠামো। এটাকে আমরা বলবো অষ্টতলকীয় কাঠামো। এই অষ্টতলকীয় কাঠামো যেটা, এইটার আর একটা নাম হচ্ছে চতুর্ভুজীয় দ্বিপিরামিড। একটু কল্পনা করো তো, এখানে যে চতুর্ভুজটা আছে তোমরা কি দেখতে পাচ্ছ? ভূমিতে একটা চতুর্ভুজ আছে, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। সো এটার একটা নাম হচ্ছে চতুর্ভুজীয় দ্বিপিরামিড। হ্যাঁ, এই আর কি। সো ঠিক আছে, আমি আর কেলাস কাঠামো নিয়ে কথাবার্তা বলতেছি না, অনেক বললাম। আমার কাজ শুধু তোমাকে ইন্সপায়ার করা। একটু গুগল সার্চ দিয়ে দেখো জিনিসপত্র। আরও তোমরা এআই জামানার লোক, আমরা পুরান লোকজন, কিছু জানি না, কিছু পারি না। আসো সমযোজী বন্ধন নিয়ে কথা বলি, এবং তোমার ঘড়িতে এই সময়টাকে লিখে রাখতে পারো খাতার কোনায়, যে আজকে হচ্ছে 11 তারিখ, 11ই জুন, রাত 10টা 11 বাজে। যে সময় তুমি সমযোজী বন্ধন নিয়ে আলোচনা শুরু করেছিলে, ইনশাআল্লাহ এটা শেষ হইতে কয় মাস লাগবে আমি জানি না। কারণ সমযোজী বন্ধনই আসলে হচ্ছে আমাদের দুনিয়া আশেপাশে যা কিছু দেখা যায় তার মেবি 95%-এর বেশি হচ্ছে সমযোজী যৌগ, সমযোজী বন্ধন দ্বারা গঠিত। তোমার নিজের গা হাত পা হাতাইলেও যা পাও তার সবই মোটামুটি সমযোজী, আড্ডি গুড্ডি দুই একটা জিনিস বাদে। সো ব্যাপারটা হচ্ছে সমযোজী বন্ধন ওয়ান অফ দ্য উইয়ার্ডেস্ট সিক্রেটস অফ দ্য ইউনিভার্স, যেটা আমরা এখনও বুঝি না, আমরা ব্যাখ্যা করতে পারি না, বাট উই স্টিল ট্রাই। সো সমযোজী বন্ধন আর কি, বলেন কার কার মধ্যে জানে গঠিত হয়? বলছিল যে সব বন্ধনই নাকি সমযোজী বন্ধন, মানে আমরা আলাদা। এইটা একটা মজার কথা। এই কথাটা কে বলছিল? শাওন ভাই। জোস, সুন্দর একটা কথা বলছে তো। হ্যাঁ এটা সারমর্ম বুঝাই যায়। আচ্ছা, এটা সারমর্ম হচ্ছে দুইটা অধাতুর মধ্যে বন্ধন, তাকে আমরা কি বলি বলো? সমযোজী বন্ধন। এই যে সারমর্ম। তাহলে কি বুঝাবো? সেটা যদি আমি বুঝতাম তাহলে তো আর হইছিল খেলা। দেখ এখন একটু নতুন কথা বলি আর কি, সেটা হচ্ছে অধাতু 1 যোগ অধাতু 1 হইতে পারে, আবার হইতে পারে অধাতু 1 যোগ হচ্ছে অধাতু 2, সবই সমযোজী বন্ধন। তবে এইটাকে আমরা বলি হচ্ছে বিশুদ্ধ সমযোজী। আর তাহলে নিচেরটাকে কি বলবো? অবিশুদ্ধ সমযোজী নাকি? আচ্ছা, এটাকে বলে মূলত হচ্ছে পোলার সমযোজী, যদিও এটা বলাটা ঠিক না। কারণ গত ক্লাসেই মনে হয় শেষে আলোচনা করছিলাম, শেষে বা মাঝামাঝি, যে কোনো একটা বন্ধন বা কোনো একটা যৌগ বেসিক্যালি পোলার হবে কি হবে না, ডাজ দ্যাট অনলি ডিপেন্ড আপন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, নাকি আরও অনেক কিছুর উপর নির্ভর করে বলেন তো? বন্ড অ্যাঙ্গেল, শেপ, অমুক তমুক, সাতার মাথা, কে কার সাথে কানেক্টেড, কত ডিগ্রি অ্যাঙ্গেলে কানেক্টেড, অনেক কিছুর উপর নির্ভর করে। তো এটা বইয়ের কথা আর কি। সো যাই হোক, এইটুকু তো বোঝা গেছে। অধাতু অধাতু 1 মানে কি? মানে হচ্ছে ধরো এটার এক্সাম্পল কি দেওয়া যায়? সিএল বন্ড সিএল, সিএল বন্ড সিএল, তাই না? তারপরে এন ট্রিপল বন্ড এন, এগুলা। আর অধাতু 1 অধাতু 2 এর এক্সাম্পল কি? এইচ বন্ড ধরো সিএল। আমার কথা কি বুঝিছো? সো এইটা একটা অধাতু, এটা আর একটা অধাতু, এটাই বুঝাইছি অধাতু 1 অধাতু 2 দিয়ে। এখন তোমার দিজ আর ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেট থিংস অফ দ্য ইউনিভার্স, মোস্ট কেপ্ট সিক্রেট, যে আমরা বুঝি না আসলে। কি বুঝি না? কাদের কাদের মধ্যে গঠিত হবে, কাদের মধ্যে হবে না, হইলেও কতক্ষণ ধরে হবে, কতক্ষণ ধরে হবে মানে বুঝছো তো? মানে যেমন ধরো PCl3 যৌগটা গঠিত হয় বলে তোমরা জানো, PCl5 হয় কিন্তু PCl4 হয় না। এই যে কেন হয় না, এই যে কেন এলো না, এর ব্যাখ্যা পাইতে মানুষের বহু বছর লাগছে। স্টিল নাও এই রিলেটেড অনেক প্রশ্ন আছে আমাদের কাছে আনআনসার্ড, আমরা জানি না। সো এইগুলো নিয়েই কথাবার্তা হবে। যেহেতু আমি তোমাদেরকে একটু পড়ানোর চেষ্টা করব ইতিহাসের টাইমলাইন দিয়ে, যেন তোমরা একটু ভালো করে, পরীক্ষায় তো নাম্বার সবাই পাবে, একটু ফিল করতে পারো যে আসলে আবিষ্কারের রাস্তাটা কেমন ছিল, মানে প্যারাটা খাইতে হয়েছে কোথায়, হ্যাঁ, কেন আমরা সব কিছু একবারে জেনে ফেলতে পারি না, এবং এই আর কি। চলেন।
সো কিছু শূন্যস্থান পূরণ করতে হবে আপনাদের এখন। বন্ধনে অংশগ্রহণকারী মৌলসমূহ ড্যাশ হইতে হবে, বলেন। ধাতু আচ্ছা, অধাতু হইতে হবে। তারপরে বলেন কি হবে? বন্ধনে অংশগ্রহণকারী মৌলসমূহের আয়নীকরণ বিভবের মান যথেষ্ট বেশি হতে হবে। বেশি হবে। বেশি হতে হবে। বেশি হইলেই কি করবে, তারা আর ইলেকট্রন ছাড়তে চাইবে না কেউ। বন্ধনে অংশগ্রহণকারী মৌলসমূহের ইলেকট্রন আসক্তির মানের পার্থক্য বেশি হতে হবে। অপটিমাম কম হতে হবে। ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন নিয়ে ফেলার প্রবণতা। এখন ধর সমযোজী বন্ধন করতে যায় ও যদি কাউ কাউ করে এই আমি নিয়ে ফেলতেছি, তাহলে তো হইলো না। ওরে কি করতে হবে? কম্প্রোমাইজ করতে হবে, শেয়ার করতে হবে। তাহলে শেয়ার করতে গেলে মানের যে পার্থক্য হইতে হবে কি বলেন তো? কম। কম। তোরা কি বুঝিস না আমার কথা? এগুলো এমসিকিউতে আসলে না পারলে কষ্ট লাগবে রে। আচ্ছা, বন্ধনে অংশগ্রহণকারী মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য কি হইতে হবে? কম হতে হবে। কম হইতে হবে। ডিফারেন্স খুব বেশি থাকা যাবে না। তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য বেশি থাকার মানে হচ্ছে বন্ধনে অংশগ্রহণকারী যে বন্ধনজোড় ইলেকট্রন ছিল সেটা কোনো একটা পরমাণু অনেক বেশি টেনে নিয়ে যাবে, তখন ও তো পুরো মাইনাস হয়ে যাবে আর আরেকজনের প্লাস বানায় ফেলবে, উইচ ইন টার্ন ইট মিনস তারা আয়নিক যৌগ হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি বন্ধনে অংশগ্রহণকারী মৌলসমূহের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কি হবে বলেন? বেশি হতে হবে। বেশি হইতে হবে বলতে আমরা এক্স্যাক্টলি বলতে পারি মোটামুটি 4, 5, 6 এরকম হওয়া লাগবে আর কি। কেন বোঝো নাই? বুঝছি। মানে তোমার যদি এর চেয়ে কম থাকে তখন যেটা হয় সেটা হচ্ছে কি করে তারা বলেন তো? ধাতু হয়ে যায়, ইলেকট্রন ছেড়ে দেয়, আয়নিক বন্ধন করে। দান করে। আচ্ছা, তারপরে বলো বন্ধনে অংশগ্রহণকারী মৌলসমূহের নিউক্লিয় আধান কি হইতে হবে? নিউক্লিয়ার চার্জ কেমন হওয়া লাগবে? নিউক্লিয়ার আধান ঋণাত্মক। হৃদা ও সরি, আমার একটু আগে ক্লাস 9-এর ক্লাস হইলো, ওদেরকে নিউক্লিয়াস পজিটিভ আল্লাহর কসম করে স্বীকার করাইলাম, তুই ওদের সাথে যুক্ত হ। আদান বলতে তো থিওরি মনে করছিলাম। বলো বন্ধনে অংশগ্রহণকারী যে মৌলগুলো থাকবে আমাদের, তাদের নিউক্লিয়ার চার্জ কেমন হওয়া লাগবে? বেশি না কম? বেশি। কম। কম হতে হবে। ভাবো ভাবো, আবারও ভাবো, নিউক্লিয়াসের চার্জ বেশি থাকা লাগবে নাকি কম? ইলেকট্রন বেশি, তাহলে নিউক্লিয়াসে তো প্রোটন বেশি, প্রোটন তাহলে থাকে। চার্জ বেশি না? হ্যাঁ, বেশি হতে হবে। আমি লজিকটা খুঁজতেছিলাম যে লজিকটাকে ধরতে পারে। আচ্ছা, প্রোটন হ্যাঁ, নিউক্লিয় মানে ভিতরে প্রোটন। নিউক্লিয় মানে নিউক্লিয়াসে তো প্রোটনেরই চার্জ থাকে, নিউট্রনের তো আর থাকে না। মানে এই ল্যাঙ্গুয়েজটাতে বইতে থাকে, এই জন্য দিলাম আর কি। আচ্ছা, তারপরে বলো বন্ধনে অংশগ্রহণকারী মৌলসমূহের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্ব কি হইতে হবে? কম। কম। কম হইতে হবে। বেশি দূরে চলে গেলে তখন যেটা ঝামেলা হবে, আমার নিয়মটা কি, একটা অরবিটাল আর একটার সাথে কি ওভারল্যাপ করবে না ইলেকট্রন শেয়ারিংয়ের জন্য? সো আমি যদি বেশি দূরে থাকি তাহলে তো আমি শেয়ারিংটা করতে পারবো না। আপনাদেরকে আমি শিখাইছিলাম কেমিক্যাল কাইনেটিক্সে, মনে আছে আপনাদের? হারপুন রিয়াকশন, দূরে বসেও বন্ধন করা যায়। কাদের ক্ষেত্রে হয়, আয়নিকে নাকি সমযোজিতে? আয়নিকের ক্ষেত্রে করা যায়, রাইট। আচ্ছা, তারপরে চলো এটা কি, সমযোজী বন্ধন ব্যাখ্যার তত্ত্বসমূহ। তার আগে আমাকে একটু বলে আসো, বন্ধনের আরও কতগুলা ক্যাটাগরি তো আমার মনে পড়ছে, ওগুলো তো ওই সময় মনে ছিল না, বলতে পারি নাই, এখন বলি আর কি। দাঁড়াও, আমাকে একটু বলো দেখি বন্ধু, এই যে সমযোজী বন্ধন কি? 2 প্রকার, জানো তো নাকি? একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী আর একটা কি অসন্নিবেশ সমযোজী, তাই না? শোনো নাই? সেকেন্ডটা শুনবো। আচ্ছা, আসলে সমযোজী বন্ধন 2 প্রকার, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। সো তোমরা এই বন্ধন দুইটার নাম শুনছো, এবং তোমাদের ওই যে অনেক বড় বড় কোচিংয়ের যে বিভিন্ন দামি দামি বই, সেগুলোতে দেখবা যে এরকম তালিকা দিয়ে দেয়, ওর মধ্যে লেখা সিগমা বন্ধন, পাই বন্ধন। এগুলো নতুন কোনো বন্ধন না, ওইগুলোও সমযোজী বন্ধন। ওইটা সমযোজী বন্ধনের এই 2টা টাইপ, ঠিক আছে? এ কে মাইকের কাছে এসে সাউন্ড করে, আল্লাহ ইন্নালিল্লাহ, ফু দিতেছে। রেজওয়ানা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, আসো। রাশিদ কি আবার সেতাব সেতাব তুই বুঝবি না ওটা গরু? সেতাব, সি ট্যাব, রাইট। এই ভালো নাম হয়েছে তো, সি ট্যাব।
সিট্যাপ জানো কি? মাস্টার ভাই আমাকে এরকম ভাবে ডাকে, সিট্যাপ না কি জানি বলে। ও আচ্ছা, না এটা কি কোনো একটা ব্র্যান্ডের নাম না, নাকি ওষুধের নাম কি জানো? সিট্যাব, কোনো একটা ক্যালসিয়াম ওষুধ না কি জানি, হোয়াটএভার। দেখো, সমযোজী বন্ধন ব্যাখ্যার তত্ত্বসমূহ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ? আয়নিক বন্ধন ব্যাখ্যার জন্য তোমার কি তত্ত্ব লাগছে? কোনো তত্ত্ব লাগে নাই, কিছু লাগে নাই। ইলেকট্রন ছাড়িয়ে দিছে, ধাতু অধাতু নিয়ে নিছে, শেষ, আয়নিক বন্ধন গঠিত হয়ে গেছে। সমযোজী বন্ধন যে কি কি চিজ, ওই যে একটা গান ছিল হিন্দিতে, তু চিজ বাড়ি হে, তো এইটা যে কি চিজ, এটা পড়তে গেলে টের পাবা। সো এটা এক্সপ্লেন করার জন্য উই নিড দ্য হেল্প অফ থিওরিজ, মাল্টিপল থিওরিজ, এবং একটার সাথে একটা কনফ্লিক্ট দেখে অবাক হয়ে যাবা। বইতে সব কোনো কনফ্লিক্ট নেই, অ্যাং ন্যাং 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 শেষ, কিন্তু আমি তোমার কনফ্লিক্ট দেখাবো, তোমার কনফ্লিক্টের মাধ্যমে গড়ে তুলবো, সো দ্যাট তুমি যেন আলটিমেট লেভেলের দক্ষ যোদ্ধা হও। চলো, সো এইটা এক্সপ্লেন করার যে থিওরিগুলা, তার মধ্যে 1 নাম্বারটা কি হবে বলে মনে করো? শ্বেতাব এবং ইমন, রিদা, তোমরা যারা আগে এই ক্লাস করছো, কোনো কথা বললে খাবা মায়ের। ভাবো 1 নাম্বার তত্ত্ব কি হইতে পারে, যেটা তোমরা 9-10এও নাম শুনছো? বন্ধন গঠনের তত্ত্ব, সমযোজী বন্ধন গঠনের তত্ত্ব। ভাবো তো। অষ্টক তত্ত্ব। আষ্টাক তত্ত্ব কে বললে? স্যার রেজন। অষ্টক তত্ত্ব, ভেরি গুড। এর সাথে আমি আরো একটা নাম জুড়ে দিব, দ্বিত্ব তত্ত্ব, একই জিনিস। হ্যাঁ, অষ্টক কি বলছে? লাস্টের শেলে 8টা ইলেকট্রন হইলে স্থিতিশীল হবে। দ্বিত্ব কি বলছে? লাস্টের শেলে কি লাগবে? 2টা। এখন একই কথা, আলটিমেটলি একই কথা। ছোট ছোট পরমাণুর জন্য দ্বিত্ব, বড় বড় পরমাণুর জন্য অষ্টক, নতুন কোনো কাহিনী নেই, একই জিনিস, একসাথেই চলে। আচ্ছা, 2 নাম্বার থিওরি কি? এই থিওরিতে বেশ কিছু ভুল ছিল, তোমরা জানো অলরেডি। অষ্টকের সংকোচন সম্প্রসারণ হয়, এই কারণে এই থিওরি বরবাদ। হ্যাঁ, বলো এবার পরে কোন থিওরি আসছে আমাদের কাছে অষ্টক তত্ত্বকে? আচ্ছা, এই থিওরির নাম হচ্ছে কি বললে? যোজনী বন্ধন মতবাদ। এগুলো জাস্ট নামে মাত্র, বইতে নাম লেখা থাকতো। আমার দেখে ভাল লাগলো যে ইদানিংকার বইতে, যে গত 2-1 বছর আগের বই থেকে মোটামুটি দেখলাম যে একটু একটু লেখা শুরু করছে, একটু একটু আইস ব্রেকিং শুরু হয়েছে, মাশাল্লাহ। মানে এ নিয়ে তো খালি আমিই মনে হয় দুনিয়ার কথা কইতাম, মানে এটা কোনো গল্প বলতেছি না বা হামবড়া করতেছি না, মানে ইউ ক্যান শো নো প্রুফ টু মি, লাইক যে কেউ কথা বলতো আদৌ। ভাল লাগছে আমার কাছে, গোসারা বইতে দেখলাম। আচ্ছা, যোজনী বন্ধন মতবাদে অনেক জ্ঞানজাম ছিল, তখন কোন তত্ত্ব আসলো? শ্বেতাব, ইমন? শঙ্করায়ন মতবাদ। এরপরে আসলো শঙ্করায়ন মতবাদ। এবার ইমন করছে কি, খাতাটা খুলে বইছে, শঙ্করায়ন মতবাদ। আমার সব মুখস্থ আছে, ওই 9টা লিস্ট। কষ্টটা লাগে যেখানে, সেটা হচ্ছে আমাদের দেশে এই শঙ্করায়ন মতবাদটা মতবাদ আকারে তো পড়াই না, বইতেও যেভাবে লেখে, স্যাররাও যেভাবে ক্লাসে বলে, ভাইয়ারাও যেভাবে দেখায়, এই চলো তুমি শঙ্করায়ন বের করতে পারো, এই যে দেখো একটা যোগের শঙ্করায়ন, এইটা ওইটা যোগের শঙ্করায়ন, ওইটা, মানে এটা কি শঙ্করায়ন বাইর করতে শিখলো, বাট এটা যে একটা কনসেপ্ট ছিল, এটা দিয়ে কি হয় কিছু জানে না, ও খালি শঙ্করায়ন বাইর করতে পারে, কি কষ্ট। আচ্ছা, শঙ্করায়ন মতবাদের পরে ওই মতবাদেরও ঝামেলা আছে। হ্যাঁ, কোথায় যাব আমরা বলো? মলিকিউলার অরবিটাল থিওরি। আচ্ছা, মাঝখানে একটা জায়গায় আমরা যাব, ভিএসইপিআর এ। ভুলে গেছি। টার্মিনেট স্কিপ করছি। এটার পুরো নামটা হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন শেল ইলেকট্রন পেয়ার। হ্যাঁ, রিপালশন মানে কি? রিপালশন থিওরি, বিকর্ষণ, রাইট। এখন ঘটনা হচ্ছে তোমার এইটা কিন্তু এরকম ওই উপরের তত্ত্বগুলোর মতো ওরকম কোনো তত্ত্ব না। এইটা কি করে জানো? এইটা হইতেছে মূলত ওই শঙ্করায়ন তত্ত্বকে একটু রিফাইন করে। মানে ওই তত্ত্ব থেকে বন্ড অ্যাঙ্গেল আমরা পাই, বন্ড অ্যাঙ্গেলটাকে একটু সূক্ষ্মভাবে মাপার জন্য তখন আমাদের ভিএসইপিআর লাগে। সো এটা ফুললি ফ্লেজেড কোনো থিওরি না, লাইক আদার থিওরিজ। আচ্ছা, তারপরে এরপরে আমরা যাব হইতেছে কোথায় বলেন তো? আণবিক অরবিটাল তত্ত্বে। আণবিক অরবিটাল তত্ত্ব, ইংরেজিতে এটাকে কি বলে? মলিকিউলার অরবিটাল থিওরি। মলিকিউলার অরবিটাল থিওরি, সংক্ষেপে কি বলি আমরা? মট। সো এখন এই মট ফট এইসব কোনো কিছু নিয়ে কোনো কথা বইতে নাই, মানে আসলে বইতে যে কি আছে, বই তো সবার কাছে আছে, পড়ে দেখলে বুঝবা আর কি। বলেন, মটের পরে আমরা কোথায় যাব? লিগ্যান্ড ফিল্ড থিওরি।
আচ্ছা, জায়গা লাগবে তাহলে আরো আমাদের। LFT এলএফটি, সিএফটি, তারপরে এমএফটি, তারপরে ডাব্লিউএফইউ। এরপর আমরা যাব হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি, এটাকে সংক্ষেপে আমরা বলি সিএফটি। এরপরে আমরা যাব হইতেছে লিগ্যান্ড ফিল্ড থিওরিতে, তাহলে এটাকে সংক্ষেপে কি বলবো? এলএফটি। আল্লাহ, জায়গা তো হয় না। তারপর আমরা কোথায় যাব বলো তো বন্ধু? ম্যাগনেটিক ফিল্ড থিওরি। কাইনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক হ্যাঁ ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এমএফটি। এত বড় লেখা হইছে, সব ধরে ছোট করে দিই। দাঁড়া, কতগুলা থিওরি শিখতে হবে বইতে ভাই, তুমি পড়লে খুব শান্তি পাবা, আমার কাছে দেখলে অনেক অশান্তি পাবা যে এত কিছু কি কইতেছে এই লোকটা। আচ্ছা, এরপরে আমরা পাবো ম্যাগনেটিক ফিল্ড থিওরি। তারপরে ডাব্লিউএফইউ। লাস্টেরটা ইম্পর্ট্যান্ট। ডাব্লিউএফইউ এর মানে কে কে জানো? আমি জানি ভাইয়া। আর ডাব্লিউএফইউ তো নাম শোনার কথা, কিরে ভাই আসে কেন? আচ্ছা, এরা আগেই দেখে ফেলছে তো এরা ইয়া করতেছে, মজা নিতেছে, তাই না? আচ্ছা, ডাব্লিউএফইউটা তিনজন বিজ্ঞানীর নাম আর কি, সেই বিজ্ঞানীদের নাম তো আমার একটু ঝামেলা। টিং ওর কি জানি নামটা, ওয়েটিং ফর ইউ। ও সরি। ওকে, সো এর মানে কি একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে, দেখো এতক্ষণ ধরে তো বুঝাইলাম যে একটার পর একটা থিওরি আসছে, তাই না? ফরসে পরমাণুর গঠন, পরমাণুর গঠন যে কেমন এটা কি দুম করে একবার আমরা বলে দিছি না, সে ডেমোক্রিটাস থেকে শুরু করে কতজন স্টেপ বাই স্টেপ দিছে, অ্যান্ড এভরি স্টেপ উই গট এ রিফাইন্ড থিওরি, মোর রিফাইন্ড থিওরি। স্টিল নাও উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ডিপ ইনসাইড দ্য অ্যাটম, আমরা এখনও ক্লিয়ার না কিন্তু। সো ওই ডিপ ডাউন কারা দেখতে পারে? বাংলাদেশি লোকজন তো পারে না। কেন পারে না? বিকজ আমাদেরকে শেখানো হয় এই দেখো এইটা হচ্ছে মডেল, এইটা হচ্ছে মডেল, এইটা এই বিজ্ঞানী করছে, ও মুখস্থ করে যে পরীক্ষার হলে ঝাড়ে দিয়েছে, আমাকে একটা সার্টিফিকেট দিবেন না, আর দিচ্ছে, মাথা একটা টুপি দেয়, শেষ, ওর জীবন এখানে শেষ। বাট এইটা তো লার্নিং প্রসেস হওয়া উচিত না। ইউ শুড নো যে যা পড়তেছি এটা আসলে আসমানি কিতাব থেকে আসে নাই, ওহি নাজিল হয় নাই, এটা মানুষের চেতনা থেকে আসছে। পিপল আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার। সো প্রকৃতির ব্যাখ্যায় তারা এতদূর অগ্রগতি সাধন করতে পারছে, তারপরে আরেকজন এই অগ্রগতি করছে। এইটা যখন তোমার কলজার মধ্যে ঢুকবে তখন তোমারে দিয়ে কোনো একদিন কিছু একটা হবে। তোমরা আমার কথা বোঝো নাই। দ্যাটস ওয়াই আমি তোমাকে টাইমলাইন সহ জিনিসগুলো একটু দেখাইতে চাই যে কোনটার পরে কোনটা। ভয় পাওয়ার কিছু নাই। কিছুদিন আগে শেতাব চন্দ্র অনাহারি এবং ইমন চন্দ্র অনাহারি সহ আরও কয়েকজন তোমরা দেখছো। সো ওইটারই আরেকটু রিফাইন্ড ভার্সন হয়তো এবার দেখাবো। সো এই জিনিসগুলো খুবই মজার। আমি এখানে তোমাদের জন্য অনেক কষ্ট করে সাল সহ নিয়ে আসছি যে কোনটা কত সালে আসছে, এবং এটা দেখে তোমার ভাল লাগবে। হ্যাঁ দেখো একটু ভাবো তো। ভাইয়া হ্যাঁ। হিটলার? আর হিটলার কেটা? আইএলএফটি ইনভার্স? না না না, হ্যাঁ 2 নম্বরের যোজনের বন্ধন অথবা ওয়াল্টার হিটলার। আচ্ছা, এই ওই হিটলারের বানান তো এরকম না আর কি। আচ্ছা যাই হোক, শোনো, ঘটনা হচ্ছে অষ্টক তত্ত্ব বা দ্বিতীয় নিয়ম আসছিল আমাদের কাছে লুইসের কাছ থেকে, গিলবার্ট নিউটন লুইস। কত সালে দেখেন তো? 1916। যোজনী বন্ধন মতবাদ আসতে লাগছে প্রায় কত 11 বছর। তারপরে তার ঠিক 4 বছরের মাথায় লিনাস পলিং নিয়ে চলে আসছে নতুন থিওরি। তারপরে দেখেন তো হুন্ড, এই যে হুন্ডের নাম আপনারা শুনছেন, এই আর এটা কিন্তু মুলিক্যান কিন্তু মিলিকান না। ওই যে তোমরা যে কি জানি অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের নাম শুনছো, ইলেকট্রনের ভর আর চার্জ বাইর করে, মিলিকানস টেস্ট। ওই মিলিকান কিন্তু এই মুলিকান না, এই দুইটা ভিন্ন লোক। যাই হোক,
1932 সালের ডিফারেন্সগুলো দেখতেছেন আপনারা? পার্থক্য কি কমে আসতেছে না বেড়ে আসতেছে দেখছেন? আমি কেন বলতেছি এই কথাগুলো? আবার হঠাৎ একটু বাড়ছে, ঠিক আছে, কারণ কি দেখেন তো, এই যে মঠ যেটা না, আচ্ছা জেনে রাখো আর কি, এদের মধ্যে দুইটা থিওরি মানে এক্সট্রিম লেভেলের জিনিস আর কি। হ্যাঁ, কি দিয়ে দেয়, ভালোবাসা দিয়ে দেয়। দুইটা থিওরি একেবারে বলতে পারো কেমিক্যাল বন্ডের কলিজা, কলিজা একেবারে। সেই তার মধ্যে একটা হচ্ছে কি যোজনী বন্ধন মতবাদ, আর একটা হইতেছে আণবিক অরবিটাল মতবাদ, এই দুইটা। হ্যাঁ, ইভেন শঙ্করান মতবাদটাকে আমি খুবই প্রায়োরিটি দেই, বইতে দেয় না বা আন্তর্জাতিকভাবে দেয় না আর কি, কি করা যাবে। বাট মানে ফর বন্ড অ্যাঙ্গেল অ্যান্ড থিংস লাইক দ্যাট, মানে শঙ্করান মতবাদের উপরে জিনিস নাই, বাট এই দুইটাকেই যে যোজনী বন্ধন মতবাদ আর আণবিক অরবিটাল মতবাদ এক্সট্রিম লেভেলের একটা জিনিস। যোজনী বন্ধন মতবাদের এখন এরকম কাজ নাই, মানে বাচ্চা জিনিস আর কি, বাট মানে আণবিক অরবিটাল মতবাদকে অনেক বেশি স্ট্যান্ডার্ড ধরা হয় আর কি। পিওরলি ম্যাথমেটিক্যাল একটা মডেল, যেটাকে আমি তোমাদেরকে ফিজিক্যালি একটা ব্যাপার দেখানোর চেষ্টা করব। আর যদি কেউ অ্যাডমিশনের সময় যারা থাকবা তাদেরকে হয়তো বা আণবিক অরবিটাল মতবাদের ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখাবো, যদি ওইটাও লাগে না, বাট একটু আনন্দের জন্য আর কি। আচ্ছা, তারপরে আসো বন্ধু, 1940 এটা গেল, এটা দেখো 1929 আবার কেন গেছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। দেখো এই যে ব্যাপারগুলো সিএফটি থেকে শুরু করে এই যে নিচের যেগুলা, এইগুলা মূলত হচ্ছে আমাদের জটিল যৌগের ক্ষেত্রে কাজে লাগবে, জটিল যৌগ গঠনের ক্ষেত্রে। সো জটিল যৌগের নাম তোমরা শুনছো কমপ্লেক্স কম্পাউন্ড, ওইখানে মূলত সন্নিবেশ সমযোজী যে অংশটা, সন্নিবেশ সমযোজী বন্ধনের যে ব্যাপারটা, ওইটাকে এক্সপ্লেন করার জন্য লাগবে। সো ডোন্ট মাইন্ড যে আমি যে এখানে বলছি যে এই যে সিএফটি, এলএফটি, এমএফটি এই জিনিসগুলো লাগে হচ্ছে তোমার সমযোজী বন্ধন ব্যাখ্যার জন্য, ব্যাপারটা আসলে এটা ঠিক না। মানে উপরেরগুলো ঠিক আছে, বাট এই তিনটা মেইনলি আমরা ওই একই ধাপে পড়ে আসবো, এই জন্য লিখছি। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? ওকে, সো এই কি বলো এটাকে, লাস্টে আরও একটা লিখছি দেখো আইএলএফটি, মানে এটাকে বলে ইনভার্স লিগ্যান্ড ফিল্ড থিওরি। এটা আরও মজার, মানে ওইটার আরও অনেক মডিফাইড ভার্সন, এটা বেসিক্যালি কম্বাইন করে বানাইছে দুইটা থিওরিকে আর কি। সো দিজ আর দ্য থিংস দ্যাট ইউ শুড নো অ্যাট লিস্ট, নট লার্ন বাট অ্যাট লিস্ট নো, যে কত কিছু আছে আসলে দুনিয়ায়। এবং এগুলো পড়ে তুমি যখনই হ্যাঁ এখানে 6 নম্বর যেহেতু আস্তে আস্তে টাইমটা বাড়তেছে, 29-40 পরে এখানে 40 বেশি আসা উচিত ছিল না? ওইটাই বলতেছি তো, মানে আমি তোরে শিখানোর স্টেপটা এটা হবে, এই জন্য আমি এই স্টেপে লিখছি। মানে আমি এই জিনিসটা লিটারেলি কসম খোদার বলতেছি, এই যে শ্বেতা বিমনরা তো আমার কয়েকদিন আগেও ক্লাস করছে এই টপিকেরই, HSC 25-এর সাথে, ওদেরকেও কিন্তু আমি ইয়ার ওয়াইজ এভাবে দেখাই নাই, আমি নিজেও জানতাম না। আমি নিজে কনসেপ্টগুলো যেভাবে শিখছি, আমিও তো শিখছি র্যান্ডমলি, শেখার পরে না আমার কাছে মনে হয়েছে এইটার পরে এইটা পড়া উচিত, এটার পরে এইটা পড়া উচিত। আমি এই যে ঈদের বন্ধে যখন তোদের এই স্লাইডটা বানাচ্ছিলাম, তখন আমি অবাক হয়ে খেয়াল করলাম যে মাই কনসেপ্ট ওয়াজ টোটালি রাইট। একটা মাত্র জায়গায় শুধুমাত্র একটু আলাদা আছে, বাকি সবগুলো আসলে ইয়ার ওয়াইজ আবিষ্কারের পদ্ধতিটাই এটা ছিল। তোরা আমার কথা মনে হয় বুঝিস নাই। বুঝছি, হ্যাঁ। ওকে, সো এই আর কি। এখন চলেন, আর WFU মানে কেন লিখছি বুঝছো তো বাবারা? তোমাকে এগুলো পড়ানোর উদ্দেশ্য তুমি যেন কোনো একদিন আমাদের মুখ উজ্জ্বল করতে পারো, আমাদের মানে শুধু মননের না, বাংলাদেশের না, পুরো মানব সভ্যতার, যে তুমি কিছু একটা নতুন কনসেপ্ট নিয়ে আসবা যেটা দিয়ে হয়তো আমরা সব যোগ এক্সপ্লেন করতে পারবো। আরে গরু, আইএলএফটি তো লেখি নাই, আইএলএফটির কথা ওই যে দেখ, আমি যে প্রতিনিয়ত শিখি এটা তো তোরা বিশ্বাস করিস না, আমি প্রতি সময় আমি শিখতে থাকি। এই আইএলএফটির কথা HSC 25-এর স্লাইডে নাই, এই জায়গায় ঢুকাইছি কারণ আমি নিজে শিখছি সেই দিন। এটা বোঝা না রে, মানে তোরা যদি মনে করো যে এই আরিফ ভাই তো অনেক জ্ঞানী, আমি অনেক জ্ঞানী না, তবে আমি শিখতে থাকি, এটা আমার সবচেয়ে বড় ফ্লেক্স। যে তুই আমার আজকে যেখানেই দেখিস, তুই যদি আমারে 2 সপ্তাহ পরে জাজ করো যে লোকটা এখন ওই জায়গায় আছে, ইউ আর টোটালি মিস্টেকেন, ইউ ডোন্ট নো মাই অ্যাডভান্সমেন্ট। আমি আগাইতে থাকি, আমি শিখতে থাকি আর কি। ওকে চলেন, সো আর এই 9 নাম্বারটা ওইখানে আর কি ওই লেখা WFU অষ্টক তত্ত্বদ্বিত্ব নিয়ম নিয়ে কি বলবো, আর এটা নিয়ে বলার কিছু নাই। এটা কি নতুন কি জানতে চাও বলো? লাস্টের শেলে 8টা ইলেকট্রন থাকলে অষ্টক পূরণ হবে, 2টা থাকলে দ্বিত্ব হবে। এখন শুধু বলে দেই অষ্টক তত্ত্ব কাদের জন্য বলেন, আর দ্বিত্ব কাদের জন্য? এটা কোন পর্যন্ত পরমাণুরা মানবে বলেন তো? হাইড্রোজেন মানতে চাইবে, হিলিয়াম তো মানে, হ্যাঁ, তারপরে বলো লিথিয়াম মানবে, বোঝো না এই ব্যাপারটা? হ্যাঁ, তারপরে বেরিলিয়াম মানবে, আর বোরন, বোরন কার্বনে তো গেলে আর হবে না।
আচ্ছা, বোরনও মোটামুটি মানে বা মানে না হইলো আর কি, মোটামুটি বুঝছো কি আমার কথা? ছোট ছোট পরমাণুরা মানবে, আর বড় পরমাণুর ক্ষেত্রে গেলে আমরা দেখতে পাবো লাস্টের শেলে 8টা বানানোর যে টেন্ডেন্সি তাকে আমরা বলছি অষ্টক নিয়ম। সো এটা নিয়ে আর বলার কিছু নাই, অষ্টক তত্ত্ব অষ্টকের ব্যতিক্রমে চলে যায়। এই যে অষ্টকের ব্যতিক্রম, বলো তাড়াতাড়ি বলো। বোরনের মানে BF3 BF3 সমযোজী যৌগ, হ্যাঁ বল তাড়াতাড়ি বলো না। অষ্টক তত্ত্বের ব্যতিক্রম, এই কেউ কিছু জানে না রে। PCl5। সো PCl5-এ যে ব্যতিক্রম ঘটনা ঘটছে সেটা কিভাবে বুঝবো? এর গাঠনিক সংকেত থাকতে হবে। এখানে ফসফরাসের যোজনী কত? 5। সো আমরা ফসফরাস থেকে 5টা ক্লোরিন আঁকলাম, এটা কি সংকেত বলেন? গাঠনিক সংকেত। এখন গাঠনিক সংকেতের চেয়ে সুন্দর হয় যদি আমরা আরেকটা বিশেষ সংকেত আঁকতে পারি। সেটাকে কি সংকেত বলে জানো? লুইস সংকেত। ওইটাকে বলা হচ্ছে লুইস সংকেত। সো লুইস সংকেত আঁকে কিভাবে? সিম্পলি কিছু না, এই দাগগুলোরে আমরা যদি ফালায় দেই, ফালায় দিয়ে এদের মাঝখানে যে বন্ধন জোড় ইলেকট্রন যদি আমরা দেখায় দিই ডট ক্রস দিয়ে, এটাকে আমরা বলি হচ্ছে লুইস সংকেত। সো আশা করি লুইস সংকেত আঁকাটা বুঝছো। তাহলে এবার হিসাব করে দেখো তো, ফসফরাসের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে এখানে? 10টা ইলেকট্রন। মানে ওর নিজের তো 5টা থাকে আর 5টা শেয়ার করা, তাহলে টোটালি ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 10টা। তাহলে এবার কি হয়েছে জানো? অষ্টক তত্ত্ব যারা দিছে তাদেরকে ফোন দিছি, তারা আর কল ধরে না। আমি জানতে ফোন দিছি যে কী রে এই যৌগ গঠিত হয়েছে কেমন, ফোন ধরে না। আমি তো বুঝছি এটা ব্যতিক্রম। আচ্ছা, তারপরে আরও কি কি এরকম যৌগ আছে একটু ভাবেন তো। NH3 হুম SF6 আচ্ছা, SF6 এর ক্ষেত্রে লাস্টের শেলে কয়টা ইলেকট্রন থাকবে? বারোটা। দেখি একটু। SF6, তাহলে একবারে এবার কি ইয়া সংকেত থাকতে পারবো? লুইস সংকেত। সালফার লিখে চারিদিকে তুমি 6টা ফ্লুরিন ছড়াই দিবা। 4 5 6 হয়েছে না? 1 2, হ্যাঁ হয়েছে তো। হ্যাঁ, তাহলে এবার কি হবে? প্রত্যেকটা জায়গায় একটা করে ডট ক্রস, তাহলে বোঝা যাচ্ছে না কয়টা ইলেকট্রন থাকবে বলেন তো? 12টা। 12টা। তাহলে আমাদের সালফারের হচ্ছে এখানে 12টা ইলেকট্রন। তার মানে এইখানেও অষ্টকের সম্প্রসারণ ঘটছে। ফোন ধরে না, ফোনই ধরে না। কী রে ভাই এরকম হইলো কেন? তারপরে আর কি যৌগ হইতে পারে বলেন? IF7 যদি আমি লিখি। NH3 তে সংকোচন হয়। হ্যাঁ, NH3-তে সংকোচন হয়, রাইট, ভেরি গুড। তাহলে IF7 একটু না গুনেই, গাঠনিক সংকেত না একে, লুইস সংকেত না একে বলো তো? 14টা 14টা থাকবে। 14টা। আচ্ছা, 14টা ইলেকট্রন থাকবে। তার মানে আমরা কি মোটামুটি বলতে পারি যে, দেখো সূত্র আবিষ্কার করা শিখাই। তোমার কাছে যদি একটা যৌগের সংকেত হয়ে থাকে বন্ধু, বুঝছো কিন্তু, ABN, তাহলে অতএব এ মৌলের বা এ পরমাণুর, পরমাণু লেখা ভালো, এ পরমাণুর, হ্যাঁ, লাস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকে তাকে কি বলে জানো? আচ্ছা কিছু না, 2N লাস্ট শেল ইলেকট্রন নাম্বার এর সূত্র কি হবে বলেন, তাড়াতাড়ি বলেন। 2n। গুড, শাবাশ, খাতায় লিখে রাখো। লিখছ? কার্বন ডাই অক্সাইডের তাহলে বলো তোমাদের সূত্র অনুযায়ী কার্বনের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন? 2 × 2 মানে কয়টা? 4টা। ভেরি গুড। হয় নাই। হ্যাঁ, হয়নি। কার্বনের অক্সিজেনের যোজনী তো 2। তোমরাই না এখানে বললে সূত্র বানাইছো। যদি সংখ্যা দুজনে তো -1 আছে। তোমরাই তো এখানে কি কি জানি বললে আমাকে। যোজনী সংখ্যা আপনি বলছেন আপনি কি যোজনী এক বলি হতে নাই। তোমরাই এই সূত্র বানাইছো আমার যতদূর মনে পড়ে। আরে বন্ধু রে, সান্দু, এত সহজ। খাতায় লেখ, বাড়ির কাজ লেখ। ব্রাভো ব্যাচে যাইতে চাস, বাড়ির কাজ লেখ। যে কোনো যৌগের আমি সংকেত দেখে, আণবিক সংকেত দেখে, আমি লুইস সংকেত, গাঠনিক সংকেত ছাড়াই আমি লাস্টের শেলের ইলেকট্রন সংখ্যা জানতে চাই, সূত্র বের করে দিবেন। 22 ব্যাচকে দিছিলাম রংপুর, ওরা পারছিল, ঢাকার গুলাও পারে নাই, কেউ পারে নাই। 23-কে দিছিলাম, পারে নাই। 24 পারে নাই। 25-কে দেই নাই। 26 তোদেরকে দিলাম, দেখি পারিস কিনা। ভাইয়া একটা কোশ্চেন করি, বলেন। এই ফরমেশন কি একটাই নাকি অনেক?
অনেক ধরনের ভেরিয়েশন। ইউ আর ডাম স্টুপিড ain't you? তুমি কেন একটা সংকেত নিয়ে কাজ করবা? তোমার সংকেত তো নানান তাল বাহানার হইতে পারে। যত রকম পসিবিলিটি আছে, যত রকম পসিবিলিটি আছে, কনসিডার এভরিথিং, গো বিয়ন্ড। তোমার আমি বললাম ত্রিভুজের, কার মাইক, কথা শোন কথা শোন কথা শোন, তোরা সবাই একসাথে কথা বললে কেমনে? তোকে আমি বললাম ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, প্রমাণ করো। তা তুই কি শুধুই এই সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবি? তোকে স্থূলকোণ দেখাইতে হবে, তোকে সমকোণ দেখাইতে হবে, অল দ্য পসিবিলিটিস দ্যাট ক্যান বি, সব দেখাইতে হবে। তো বন্ধু বোঝো নাই? ঘুম হারাম হয়ে যাবে। আমি ওটা বলতেছিলাম যে CO2 তো ব্যতিক্রম হচ্ছে না। ব্যতিক্রমের কিছু নাই বন্ধু, ব্যতিক্রম না। তুমি একটু ভাববা, বাসায় ভাবতে বলছে এটা নিয়ে, ভাববা বাসায় যে খেলা কি হয়েছে আসলে এই জায়গায়। ওকে চলেন কিছু যৌগ দেখে আসি আমরা। যেমন ধরো BF3, বলো বোরনের এখানে লাস্ট ছেলে কি অবস্থা হবে? 3 দুগুণে কত? 6টা ইলেকট্রন, রাইট? 6টা। ওইটা কেন্দ্রীয় মূলে কোন না বুঝি নাই কি? ওই যে সংকেত দেখি লাস্টে শুধু ইলেকট্রন নিয়ে শক্তি। তোদের যে ওসিডি হইছে এটা কি তোরা বুঝস? আমি বললাম না, এটা বাড়ির কাজ দিলাম। স্টিল নাও ওয়াই ইউ আর টকিং উইথ অ্যাবাউট দ্যাট থিং। নতুন টপিকে ঢুকলাম না, ও এখনো ওর মনটা পড়ে আছে ওই জায়গায়। আরে গাধা রে, এভাবে তো তুই গবেষক হইতে পারবি না, কি বিপদ। BF3 এর কি গাঠনিক সংকেত এটা তো নাকি? কেউ তো কোনো কথা টথা কয় না, সব তো এখনো মন ওইখানে। তোদের তো কোনো বাড়ির কাজে দেওয়া যাবে না রে। তোদের সাথে যদি আমি একটা নিয়ে ধরি, ওটা যদি শেষ না করে আর এক টপিকে যাই, তুই কি মুভ অন করতে পারতেছিস না? জীবনে একবার ব্রেকআপ হলে তো তোর জীবন ধ্বংস হয়ে যাবে ওই জায়গায় রে। হেরি হ্যালো, মুভ অন করে না, ওইখানেই আটকে পড়ে আছে। আরে গাধা রে গাধা। এখানে বলেন বোরনের লাস্ট ছেলে তাহলে কয়টা ইলেকট্রন হইল? 6টা। তাহলে কি এটা অষ্টকের সংকোচন? সংকোচন। আচ্ছা, সো এখানে হচ্ছে 6টা ইলেকট্রন আছে আমাদের কাছে। এরকম অনেক ঝামেলা থাকবে। সো অষ্টক সংকোচন সম্প্রসারণের অনেক উদাহরণ দেখলাম, এরকম আরও বহু উদাহরণ আছে, বইতে দেখে নিও তোমরা, আমি আর কথা বলতেছি না। সো সোজা কথা বোঝা গেল যে কারো কারো 8-এর চেয়ে কম ইলেকট্রন থাকতেছে, কারো 8-এর চেয়ে বেশি ইলেকট্রন থাকতেছে, কোনো ঠিক নাই। ইনফ্যাক্ট 8-এর প্রায় দ্বিগুণ 16, 14টা ইলেকট্রন নিয়ে স্থিতিশীল হচ্ছে, দেখছো IF7-এ। সো তার মানে অষ্টক তত্ত্ব আসলে ধোপে টিকতেছে না, অষ্টক তত্ত্ব আসলে একটা স্টুপিড আইডিয়া। তো তাইলে ব্যাপারটা কি বলেন? সমাধান কি হইতে পারে? সমাধান কি হইতে পারে? নতুন মতবাদ লাগবে, রাইট? সো নতুন মতবাদে চলে আসলাম, থিওরি নাম্বার 2। এই থিওরিতে ঢুকলে আগে তোমার কতগুলো সংজ্ঞা শিখতে হবে। একটু বুঝাই দেই যে সংজ্ঞা মানে কি, মানে প্রস্তাবিত সংজ্ঞা মানে কি, মানে প্রপোজড ডেফিনেশনস বলে আর কি। সে ব্যাপারটা হচ্ছে, ধর তোরা যখন বোরের মডেলে ঢুকছিলি, তখন বোরের মডেলের প্রথমেই সে কতগুলো সংজ্ঞা দিছিল, খেয়াল করছিলা? যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কতগুলো বৃত্তাকার অনুমোদিত শক্তির বৃত্তাকার পথে ঘোরে, যাকে স্থির কক্ষপথ বা শক্তি স্তর বলে। তোমরা কি টের পাইছো? আসলে শক্তি স্তরের সংজ্ঞা দিল কিন্তু এইমাত্র, যে হোয়াট শুড উই কল এনার্জি লেভেল, বুঝেছো? সো whenever you are proposing some new theory, তোমার কথা বোঝার জন্য কিছু সংজ্ঞা মাঝে মধ্যে বলে দিতে হয়, যে এইটার মানে আমি এটা বুঝাইছি, ওইটার মানে আমি এটা বুঝাইছি। দলিল পড়ছো না, বিভিন্ন বাড়ির দলিল, প্রথম পক্ষ অমুক, দ্বিতীয় পক্ষ অমুক। সো এরপরে কি আর নাম বলে না, বলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে এত টাকা দিবে, দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের সাথে এত দিনের জন্য চুক্তি হইল। সো ব্যাপারটা এরকম আর কি, আমরা সংজ্ঞা দিচ্ছি আর কি। সো এই থিওরিতে এসে কতগুলো সংজ্ঞা শিখতে হবে। তার মধ্যে প্রথমটা তোমরা জানো মনে হয়, যোজনী ইলেকট্রন কাকে বলে বলো তো? না, আমি যেহেতু যোজনী বন্ধন মতবাদ, যোজনীর কারণেই বন্ধন হয়। সো বলো যোজনী ইলেকট্রন কাকে বলে? লাস্টের ছেলে যতগুলো ইলেকট্রন থাকে তাকে বলে যোজনী ইলেকট্রন। এটাকে আমরা সংক্ষেপে লিখবো VE দিয়ে, ভ্যালেন্স ইলেকট্রন। যোজনী কাকে বলবো? এটাকে আমরা সংক্ষেপে V দিয়ে লিখবো। লাস্টের ছেলে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে তাকে আমরা বলবো হচ্ছে যোজনী। কিছু বোঝো নাই? আচ্ছা, আমি কিন্তু যোজনীর সংজ্ঞা দিচ্ছি না, এই থিওরি অনুযায়ী যোজনীর সংজ্ঞা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কেন্দ্রীয় পরমাণুকে সংক্ষেপে আমরা বলি CA, সেন্ট্রাল অ্যাটম। সো গঠনে যে কেন্দ্রে থাকবে, যেমন ধরো এইসব জায়গায় তোমাদের বোঝা সহজ। এখানে কেন্দ্রীয় পরমাণু কে বলেন তো?
বোরন। বোরন, তারপরে এখানে কে? কার্বন ডাইঅক্সাইডে কে? কার্বন। কার্বন, এখানে ফসফরাস, এখানে সালফার, এখানে আয়োডিন। তাহলে বলো তো কেন্দ্রীয় পরমাণুর সংজ্ঞা কি হবে? কেন্দ্রীয় পরমাণু কাকে বলে? হোয়াট ডু ইউ থিঙ্ক? যাকে কেন্দ্র করে সম্পূর্ণ একটা যৌগ গঠন হয়েছে। ভেরি গুড, এটা তুমি খুবই ইনটুইটিভ একটা সংজ্ঞা দিছো, যে দেখে ভাই ওইটাই মনে হইতেছে, ওকে কেন্দ্র করেই সব গড়ে উঠতেছে। এখন ঘটনা হচ্ছে যে ইফ ইউ থিঙ্ক ম্যাথমেটিক্যালি, তাহলে ব্যাপারটা কীরকম আসবে? গাণিতিকভাবে বললে ব্যাপারটা কেমন? যোজনী সংখ্যা বেশি। যোজনী সংখ্যা বলে কিছু নাই, যার যোজনী বেশি। যোজনী বেশি হওয়ার মানে ওর হাত ঠ্যাং বেশি হবে, তাহলে ওকে অটোমেটিক্যালি সেন্টারে রেখে বাকি সব কিছু জনপদ গড়ে উঠবে আশপাশ দিয়ে। তোমরা কি বুঝেছো? তোমাদের কি স্ক্রিনের উপর দিয়ে একটু কেটে যায়, তাই না? না, হ্যাঁ, ঠিকই আছে। হালকা একটু লোগোটা মনে হয় কেটে গেছে। এনিওয়ে হোয়াট এভার। সো কেন্দ্রীয় পরমাণু, এই কেন্দ্রীয় পরমাণুর সাথে আমরা আরও কতগুলো ব্যাপার একটু দেখে নেই। সেটা হচ্ছে যে ধরো সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত দিয়ে যদি আমি একটু দেখাই, তোদের এই অধ্যায়টা নিয়ে আমি একটু স্টাডি করার সময় গুহ স্যারের বই পড়তেছিলাম যখন, আমার এত কষ্ট লাগছে। গাঠনিক সংকেতগুলো এত ক্রিয়েটিভলি তারা তো বানায় বানায় লেখছে, কই পাইছে এগুলো আল্লাহ তাআলা মালুম জানে, মানে কি যা মন চাইছে তা লিখে দিছে। আচ্ছা, এখানে তাহলে সিএ আমাদের কে হবে? এই ভদ্রলোক, সালফার, সালফার, এটাকে আমরা বলবো কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা, এই হাইড্রোজেন দুইটাকে কি বলে? প্রোটনিক হাইড্রোজেন। সে তো প্রোটনিক হাইড্রোজেন তো আলাদা কথা, এখানে হাইড্রোজেন না থেকে তো অন্য কিছু থাকতে পারতো। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে পিএ, পেরিফেরাল অ্যাটম। পেরিফেরি বুঝো? পেরিফেরি, পরিসীমা, প্রান্ত। পার্সিও পার্শ্বীয় মানে বাইরে বাইরে, পেরিফেরি, পেরিফেরি মানে হচ্ছে সীমানা। পরিসীমা শুনছস গরু? এরা কিছু শোনা নাই জীবনে। এই দুইটা কি বলেন তো? এই দুটো তো পেরিফেরাল। পেরিফেরিতে আছে না, প্রান্তে আছে। আচ্ছা, এবার বলো তো যে মাঝখানে যে সান্দু দুইজন আছে, সিয়াম ভাই কানে লাগে। সিয়াম ভাই কানে লাগে। মাঝখানের এরা কি? এরা তো আবার পেরিফেরি। পেরিফেরি মানে আবার তোদের বুঝাইতে পারলাম না, বায়োলজিতে ভুল শিখছস। পেরিফেরি মানে পার্শ্ব না, পেরিফেরি মানে সীমানা। সীমানা, টোটাল বাউন্ডারিকে বলে পেরিফেরি। I wanna go for a walk along the periphery of the village, মানে কি গ্রামের সীমানা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, পাশ দিয়ে না রে বাবা, বুঝা না। পেরিফেরি মানে সীমানা, বুঝা না রে। এইটা যদি সেন্টার থাকে তার পাশে হইলেই পেরিফেরি বলে না, একেবারে প্রান্ত সীমানাটাকে বলে পেরিফেরি। এই দুটাকে কি বলে? আপনাদের কাজ দিলাম, বুঝে দেখবেন যে এটা কি। পার্সিও তো ল্যাটেরাল সাইড, নিকটবর্তী। পার্শ্বীয় মানে ল্যাটেরাল, হ্যাঁ। আচ্ছা, আসো এবার। সো যোজনী বন্ধন মতবাদের আমরা প্রস্তাবিত ডেফিনেশনগুলো একটু দেখে আসো। আচ্ছা, অরবিটালের অধিক্রমণ ও দুটি, অর্থাৎ দুই ভিন্ন প্রকার, মানে অরবিটালের যে ওভারল্যাপিং এর আইডিয়াটা আমরা এখন বলি, সেটা হচ্ছে এই থিওরি থেকে আসছে, পরমাণুর ভূমি স্তর ও উত্তেজিত অবস্থায়। চলো এক এক করে দেখি। সো যোজনী ইলেকট্রন কাকে বলবো বলেন? পরমাণুর শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। মোট ইলেকট্রন সংখ্যা। দ্যাটস ইট, সহজ। আচ্ছা, যোজনী কাকে বলবো? পরমাণুর শেষ শক্তি স্তরের, বলো বলো, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক, কি বলো? অক্সিজেন। কেন 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 1s2 2s2 2px 2py 2pz, সো 2 1 1। বলেন তার লাস্ট শেলটাকে যদি আমরা একটু মার্ক করি, এইটুকু হচ্ছে তার লাস্ট শেল। এখানে টোটাল ইলেকট্রন কয়টা আছে বলেন তো? 6টা। তাহলে এটাকে আমাদের কি দিয়ে লেখা উচিত? ভিই, ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। আর এই ভদ্রলোকের বলেন ভি কত? 2। যোজনী দুইটা, ঠিক আছে, মিলছে? আচ্ছা, তারপরে তোমরা এবার আমাকে একটু বলো, জি স্যার, এনায়েত ক্লাসই করে না জীবনে, কি বিপদ পোলাটাকে নিয়ে। আর কোন মৌলের দেখতে চাও বলো? আরো দুই একটা মৌলের আমরা একটু ভাবি। বলো, নাইট্রোজেনের যোজনী কত? 1s2 2s2 2px 2py 2pz, একটা করে ইলেকট্রন। তাহলে লাস্ট শেল মার্ক করো।
এনএফ ক্লাসে আছেই। ও আচ্ছা, বলো এর লাস্টের শেলে টোটাল কয়টা ইলেকট্রন বলেন? 5টা। তাহলে আমরা এটাকে কি বলবো? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5, আর এই ভদ্র মহিলার ভ্যালেন্সি কত? 3। আচ্ছা, এই কার মাইকে এই শব্দটা হচ্ছে আজকে বারবার? রেজওয়ান আর রশিদ। রেজওয়ানা আর সিয়াম। বেটা 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 একটু সাবধানে। সিয়ামটাকে বড় হয়ে জানি না। সিয়াম ইজ এ ঘোস্ট। এই বল না আর কার ইলেকট্রন বিন্যাস দেখতে চাস? আচ্ছা ফ্লোরিন বলে বুঝতে পারছি ভাইয়া, না দেখালেও হবে ওটা। আচ্ছা, যেহেতু ইমন বুঝতে পারছে তাহলে আমি এবার একটু দেখাই। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p6 3s1। কোনো কথা বলবা না, কথা বলবা না। আমি এই যে তুমি যে গাধা, তোমারে তো ধৈর্য ধারণ করানোই যায় না। ও সরি, লাস্টের শেল না, লাস্টের শেল হচ্ছে 3s। তাহলে বলেন 1 1 ওয়াং ওয়াং হবে, ঠিক আছে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1 আর ভ্যালেন্সিও হচ্ছে আমাদের 1, মিলছে? আচ্ছা, এবার চলো আমরা একটু তাড়াতাড়ি ম্যাগনেসিয়ামে চলে যাই। বলো ম্যাগনেসিয়ামের কি হবে? 1s2 2s2 2p6 3s2, তাই না? 2 2 তাইলে যোজনী কত বলেন বলেন? ভ্যালেন্স ইলেকট্রন আসতেছে আমাদের হচ্ছে 2, আর ভ্যালেন্সি কত আসতেছে? 0 0 আসলে অ্যাকর্ডিং টু যোজনী বন্ধন। সারি 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 রে বাবা রে, এটা কমেডি। অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3px1। সারি 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 রে রে সিডাং রে সারি। এই বল সিডাং, ভ্যালেন্স ইলেকট্রন কত এখানে? 3 স্যার 3 স্যার। ভ্যালেন্সি কত? 3। 1 আরে যোজনী বন্ধন মতবাদ শুরু করে ভাললি নে, তুই তোর আসল খেলা দেখানো শুরু করে দিছস। বলেন তাহলে, ডাজ দ্যাট থিওরি ওয়ার্ক আর ইট ডাজন্ট? ভাই শুধুমাত্র মাঝে করে মাঝে করে না। কাজ করার কথা ছিল না কোথায় কাজ করে না বললা? ভাই, এখানে তো আপনি ধাতু নিছে। তো কি হয়েছে ধাতুতে? কি মানে কি সমস্যা বুঝায় বলো? কথা ছিল তো সমষ্টি শুধুমাত্র বন্ধন তো ধাতু নিয়ে এই মতবাদটা ব্যাখ্যা করা হবে। তাহলে এখানে কোনো ব্যতিক্রম ঘটনা ঘটে নাই, এটা ঠিকই আছে। এটা যোজনী বন্ধন মতবাদের ভুল না, এটা তোমাকেও ভুল। আমি এটা ধাতুদের জন্য অ্যাপ্লাই করতেছিলাম, অ্যাকচুয়ালি যোজনী বন্ধন মতবাদে আমি ছিল। কিছু বোঝো নাই? কথা তোদের নিয়ে মানে সমযোজী বন্ধন গঠনের জন্য, অংশগ্রহণ করে। গঠনকে এক্সপ্লেইন করার জন্য। যদিও এই কথাটাও পুরোপুরি ঠিক না, যাই হোক, মানে ধাতুদের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না আর কি, বুঝতে পারছেন কি? সো সাম থিওরিজ মাইট সিম ইররিলেভেন্ট, বাট ওটা একটু গভীরে গেলে তারপর আমরা বুঝি যে আসলে ঘটনাটা কী হয়েছে। আচ্ছা ভাইয়া, অ্যালুমিনিয়াম তো সমযোজীও করে। অ্যালুমিনিয়াম সমযোজী করে না, ওটা আমরা পরে দেখব যে ওর মধ্যে সমযোজী চরিত্র থাকে। তার মানে এটা বলাটা অন্যায় যে এটা সমযোজী যৌগ। তোর নানার মধ্যে একটু বেটি বেটি ভাব ছিল, তার মানে ওকে কি আমি সালোয়ার কামিজ কিনে দিব ঈদের সময়? বুঝিস নাই মনে হয় কিছু। বুঝছি। হ্যাঁ, আচ্ছা চলো। সো ঘটনা হচ্ছে তারপরে কেন্দ্রীয় পরমাণু কাকে বলে? আমরা সোজা কথা বলবো, যাহার যোজনী সবথেকে বেশি। যোজনী সর্বোচ্চ হবে। তবে এইখানে আবার অনেকে ক্যাচাল করবে, এই ভাই ডি ব্লক মৌল থাকলে তো ওইটাই হয়। আরে গরুরে, ওগুলা জটিল যৌগের ক্ষেত্রে হয়। নর্মাল সমযোজী যৌগের ক্ষেত্রে যার যোজনী বেশি হবে ওই বাটাই আমরা কেন্দ্রীয় পরমাণু হিসেবে কনসিডার করব। আচ্ছা, অরবিটালের অধিক্রমণ ও তার দুটি ভিন্ন প্রকার, এটা নিয়ে এখন কথা বলতে পারতেছি না, এটা নিয়ে যখন আমরা ডিপে ঢুকবো, এক্সাম্পল দেখবো, তখন কথা বলবো আর কি। আচ্ছা, আর তারপর একটু বলে রাখি, যে কোনো দুইটা অরবিটাল, ধরো দুইটা এস অরবিটাল যখন কাছাকাছি আসে তখন কি হয় বলেন তো? এইভাবে ওভারল্যাপ হবে না? সাথে সংঘর্ষ হয়। ওভারল্যাপ হবে। হ্যাঁ, ওকে, এবার ভাবো তো, একটা ধরো এস অরবিটাল আর একটা ধরো পি অরবিটাল। পি অরবিটালের শেপ তোমাদের শেখা হয়েছে গুণগত রসায়নে। এই দুইটা যখন কাছে আসে তখন কি হবে? এইভাবে ওভারল্যাপ হবে, ঠিক আছে? আচ্ছা, হইল। এরপরে আমাকে একটু বলো, দুইটা পি অরবিটাল যদি কাছে আসে, এই একটা পি, এই আর একটা পি, যখন এই দুইটা কাছে আসে তখন এইভাবে ওভারল্যাপ হয়, হইল। এইটা ছাড়া আর কি অপশন হইতে পারে একটু ভাবেন তো?
মানে আর কি সামনাসামনি বা পসিবিলিটি হইল? ট্রেন লম্বালম্বি ভাবে আর একটা পসিবিলিটি হচ্ছে, হ্যাঁ, অরবিটালগুলো যদি এরকম পাশাপাশি থাকতো তাইলে এইখানে আর এক ধরনের ওভারল্যাপিং আমরা পাইতাম। এই সো তখন আমরা এইটাকে বলি সিগমা টাইপের ওভারল্যাপিং, এটাকেও বলি সিগমা টাইপের, এটাকেও বলি সিগমা টাইপের। কেন? এগুলো একেবারে ফেস টু ফেস হচ্ছে, একেবারে মুখে মুখে এসে বাড়ি দিচ্ছে, আর এটা হচ্ছে পাশাপাশি। সো এটাকে আমরা কি নাম দিছি? পাই। পাই বন্ড। পাই। ওকে, পরমাণুর ভূমি স্তর, গ্রাউন্ড স্টেট আর হচ্ছে এক্সাইটেড স্টেট, জিএসইএস। সো এই আইডিয়াটা সবচেয়ে সুন্দর আর কি আমার কাছে মনে হয়। ধরো তোমার যখন ব্যাখ্যা করা লাগে যে সালফারের যোজনী 2, 4, 6 কেমনে ব্যাখ্যা করবা? সালফারের নর্মাল ইলেকট্রন বিন্যাস দেখলে তো তা মনে হয় না, 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1। এই সালফারের যোজনী কত দেখতে পাচ্ছেন? এটার ভ্যালেন্সি পাচ্ছি 2। এখন তোমার যখন 4 যোজনী লাগে তখন সে আসলে কি করে? সো অ্যাকর্ডিং টু দিস থিওরি সে যেটা করে, তাপ পাইলে সে উত্তেজিত হয়। তো উত্তেজিত হইলে তখন আমাদের লেখার নিয়ম ডান পাশে উপরে এরকম একটা স্টার দেওয়া। তখন কি হয়? তার বহিস্থ শক্তি স্তরে তাপ পায়া তার যে জোড় বাঁধা ইলেকট্রনটা থাকে সেই জোড় বাঁধাটা কি হয়ে যায় বলো তো? বিজোড় হয়ে যায়। তার মানে 3px এর ভাঙা ইলেকট্রন 3py 3pz এর পরে কোথায় যাবে? 3dxy1। আচ্ছা, এখন কে জানি বললো 4s। গুণগত রসায়নে তোমাদেরকে বারবার বলে আসছিলাম আউফবাউ নীতি মানে শুধুমাত্র মুক্ত বিশুদ্ধ পরমাণু। কথাটা অনেক বড় বড় করে লেখা ছিল। ইনফ্যাক্ট ওই ভিডিও লেকচারটা দেখলে দেখবে আমি বারবার করে বলছিলাম এটা তোমরা ভুলে যাবা কেমিক্যাল বন্ড পড়ার সময়, সেই ভুলটাই করছো। 3p এর পরে 4s এ তখন যাবে যদি বিশুদ্ধ পরমাণু হয়। নাও উই আর টকিং অ্যাবাউট অ্যান অ্যাটম হুইচ ইজ গেটিং টু বি বন্ডেড। ও বন্ধন করতে যাচ্ছে বা বন্ধন করে ফেলতেছে, তার তো আমি আসলেই আউফবাউ নীতি কাজে লাগাইতে পারবো না। তোমরা আমার কথা বোঝো নাই? আচ্ছা, সো এবার আসো তাহলে 3dxy1 হইলো। তাহলে এবার বলেন তো এই ভদ্রলোকের যোজনী কত? এবার 4 হয়ে গেছে না? দেখো 1 2 3 4, এখানে 2টা আনপেয়ার্ড ছিল, এখানে কয়টা আনপেয়ার্ড? 4টা আনপেয়ার্ড। এইবার বলেন সালফারের যোজনী আমার দরকার 6, তাহলে এবার আমরা কি করব? একে আরো উত্তেজিত করে দিব। সো এখানে তখন এটা আমার ব্যক্তিগত স্টাইল, আমি 2টা স্টার দিই। যতবার উত্তেজিত করব যতগুলো জোড়া ভাঙবো ততগুলো স্টার দিব আর কি। সো এবার কি হবে? এই যে 3s এর জোড়াটা ভাঙবে, তাই না? তাহলে 3s এর জোড়াটা ভাঙলে কি হবে? এখানে হয়ে যাবে 3s1, আর ওই ভাঙা জোড়াটা কোথায় যাবে বলেন তো? পরে 3dyz অরবিটালে যাবে, 3dyz1। সো এই সালফারের যোজনী তাহলে এবার আমরা কত পাচ্ছি? 6। এই এক্সাইট করার যে মানে আইডিয়াটা, দ্যাট অলসো কাম ফ্রম ভিবিটি। ও আচ্ছা, এটাকে সংক্ষেপে আমরা ভিবিটি বলি, ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি সংক্ষেপে বলে ভিবিটি, ঠিক আছে? সো দিস আর দ্য ডেফিনেশনস রিকোয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড দিস থিওরি। সো যোজনী বন্ধন মতবাদ, এখানে অনেক কথা বলা আছে, এগুলো তোমাদের গুহচারের বই থেকে নিচে। আমার দেখে খুব শান্তি লাগছে যে ইতিহাসের প্রথম দেখলাম কোনো বইতে এগুলো নিয়ে একটু কথা বলছে। আগে তো খালি নাম কয়ে থিয়েই দৌড় বাবা। এই যে এত কথা বোঝা লাগবে না, কী কী জানি বলছে, আমি নিজেও ভালো বুঝছি, বাট কথাগুলো এলোমেলো। আসল কথা এটা, এই যে। এবং এই যে কথাটা, এইটাকে আমরা বলি 2 এর নিয়ম, অর্থাৎ যোজনী বন্ধন মতবাদেরই একটা অংশ হচ্ছে রুল অফ 2, 2 এর নিয়ম। সো 2 এর নিয়ম কি বলছে? 2টা পরমাণুর 2টি বিপরীত স্পিন যুক্ত। এই বিপরীত স্পিনের কথাটা আর পাবা না পরে আমার কাছ থেকেও, কারণ এটা নিয়ে বইতেও আলোচনা নাই, লাগেও না, জাস্ট মেইন আইডিয়াটা বুঝতে হবে। 2টা পরমাণু 2টা বিপরীত স্পিন যুক্ত অযুগ্ম ইলেকট্রন পরস্পর বন্ধনযুক্ত হয়ে একটা সমযোজী বন্ধন তৈরি করে। দ্যাট ইজ দ্য কোর আইডিয়া অফ ভিবিটি। কিছু বোঝো নাই? 2টা পরমাণুর 2টা অযুগ্ম ইলেকট্রন, তোমার একটা অযুগ্ম, আমার একটা অযুগ্ম, এরা পরস্পর কাছে এসে কয়টা সমযোজী বন্ধন তৈরি করবে বলেন তো? একটা। সো হিডেন ইনফরমেশন হচ্ছে বন্ধন তো করলো, কতক্ষণ করবে? কেন? তুমি হুন্ডের নীতি পড়ো নাই? উত্তর হচ্ছে হুন্ডস রুল মানবে, শেষ। এখন হুন্ডের নীতি কি বলছে? অর্ধপূর্ণ অরবিটাল স্থিতিশীল নাকি পূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল, কোনটা? তাইলে শেষ শেষ। বাকিটা তো আর ভিবিটির কাজ না, বাকিটা হুন্ডের রুলের কাজ। হুন্ডের রুল মানবে, অর্থাৎ কারো লাস্টে আসলে অযুগ্ম ইলেকট্রন থাকবে না, যতগুলো অযুগ্ম থাকবে ততগুলো জোড় বেঁধে যাবে।
আমার কথা কি বুঝেছো? সো এইটার জন্য তাহলে ভাবতে পারো যে তাহলে এটা নতুন কথা কি বললো, মানে অষ্টক তত্ত্ব আমার কেন লাগতেছে না? লাগতেছে না বিকজ আগে অষ্টক তত্ত্ব বলছিল লাস্টের সালে 8টা বানানোর জন্য যতগুলো বন্ধন করা লাগবে করবা, আর এই থিওরি এখন এসে বলছে 8, 10, 14 দেখার কিচ্ছু নাই। কি করা লাগবে? লাস্টে তোমার অযুগ্ম কয়টা আছে সেইগুলারে বিয়ে দাও। বিয়ে দাও মানে জোড় বাঁধো, বাড়ি যাও। জোড় বাঁধতে যেয়ে যদি এমন হয় কারো যে কারো একজনের লাস্টে অযুগ্ম আছে 7টা, তাহলে জোড় বাঁধার পরে কয়টা ইলেকট্রন হবে? 14টা। ওইটা তার স্ট্যাবিলিটির জায়গা। কারো লাস্টের সালে যদি 8টা আনপেয়ার্ড থাকে, ও জোড় বাঁধার পরে 16টা ইলেকট্রন হবে, তাতে কি হয়েছে? কি সমস্যা তোমার? 8-এর কথা পাইছিলা কোথায়? 8টা তো বেহেশত, বেহেশতের সংখ্যা 8। স্থিতিশীলতার জন্য 8 যে লাগে ওটা কাকতালীয় একটা ঘটনা ছিল। ছোট ছোট কিছু কচি কচি যৌগ নিয়ে কাজ করছিল, তাদের ক্ষেত্রে কাকতালীয়ভাবে মিলছিল বলে এতক্ষণ ভাবতেছিলা লাস্টের সালে 8টা না হলে স্থিতিশীল হয় না। এই থিওরি বলছে 8, 10, 12, 14 মিলানো কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে হুমস রুল। অযুগ্মকে কি করতে হবে? যুগ্ম করতে হবে। তোমরা আমার কথা বোঝো না? বুঝছি ভাইয়া। ওই জোড় করার জন্য কি লাগবে? এই পরমাণুর একটা অযুগ্ম, তাইলে ওর সাথে যে বন্ধন করতে আসবে সে যদি জোড় নিয়ে আসে তাহলে কি আর বন্ধন হবে? তাহলে তো আর খেলা হবে না। এর অযুগ্ম থাকলে ওরও তো অযুগ্ম নিয়ে আসতে হবে। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? এবার আমাকে বলতো, ধর তুই তোর হাতে একটা, কিমনে বুঝাই, এই যে তোমার হাতে একটা কলম, আমার এই হাতে একটা কলম, এই দুইটা কি বন্ধনযুক্ত হবে? এটা সম্ভব। দে আর অফ দ্য সেম স্টাইল, সেম থিং। তাইলে তোমার এইটার সাথে যেমন এই বস্তুটা লাগে অ্যান্ড অনলি দেন এ বন্ড ফর্মস, তাহলে তো বুঝতেই পারতেছো অপোজিট স্পিনের লাগবে। সো তোমার অযুগ্ম ইলেকট্রন শুধু আনলেই হবে না, তোমার অযুগ্ম ওর অযুগ্ম দুইটা যেন কি হয় বলেন তো? অপোজিট স্পিনের। বিপরীত স্পিনের হয়। এই যে বিপরীত স্পিনের, এই স্পিন নিয়ে কথা জাস্ট শুনে রাখো আর কি, এ নিয়ে আর কোনো কাজ নাই। শেষ, দ্যাটস ইট। এটাই যোজনী বন্ধন মতবাদের মূল কথা। এইবার দেখো তোমার বইয়ের কথা পড়ে দেখো বোঝো কিনা। আর অধিক্রমণ বলতে দুটি পরমাণুর পারস্পরিক উপরিস্থাপনকে বোঝায়। পরমাণুর সর্বস্তর শক্তি স্তরের মোট বিজোড়, এই যে দেখো মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা ওই মৌলের যোজন অরবিটাল সংখ্যা প্রকাশ করে। এই যে কথা আমি গুছায় বলছি আর কি, বুঝছস তো? আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজনী, ওটাকে এরা বলছে যোজন অরবিটাল। বুঝা না রে? বুঝেছি। এক লাইনে বলতে বলতে এত লাইন বাড়ে। আমি জানি না, বইয়ের ভলিউম বাড়লে বিক্রি বেশি হয়। দেখো দুটি পরমাণুর একটি করে বিজোড় ইলেকট্রন, এই যে পরস্পর অধিক্রমণের ফলে একটি, এগুলো আমার ক্লাস নোট থেকে নিচে আর কি, কোনো এক ব্যাচের ভোলাবানের কাছ থেকে নিচে, ভালো করে লিখতেও পারে না, বলল আর কি। আচ্ছা, অরবিটাল অধিক্রমণ উভয় অরবিটালের অক্ষ বরাবর হইতে হবে, এই কথাগুলো এত জানা জরুরি না। এই যে এইটা একটা ভালো কথা বলছে, আণবিক অরবিটালে উভয় পরমাণুর নিট আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, অর্থাৎ স্থিতিশক্তি সবচেয়ে কম হয়। মানে বুঝছস তো বাবা? তোরা ইলাস্টিসিটি পড়ছস না ফিজিক্সে? ওই যে পদার্থের গাঠনিক ধর্ম নাকি? তোদের কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? বেঁধে বেঁধে যাচ্ছে? করছি ভাইয়া। করছি ভাইয়া। আমাদের কি নেটওয়ার্কের সমস্যা? না ভাইয়া। হ্যাঁ করছি ভাই। ওকে, সো ওইটার কথাই বলছে যে তাদের অরবিটালের ওভারল্যাপিংটা এমনভাবে হয় যেন তাদের নিট যে কি শক্তি যেন বলছে, আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হয়, আর ভিতরে যে ইন্টারনাল জমা করা এনার্জি, স্টোরড এনার্জি, ওটা যেন কম হয়। আচ্ছা, তারপরে কি আণবিক অরবিটাল আবিজুবি হইল। চলো আসল কাজের জিনিসে যাই, সেটা হচ্ছে এক্সাম্পল দেন, যা বললেন এটা বুঝায় বলেন। এই যে দেখেন মিথেনের গঠন, তার আগে আমাকে একটু বলো মিথেনটাকে আমরা কেন বেছে নিলাম? মিথেন কি আগের থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছিল নাকি যাচ্ছিল না বলো? মানে মিথেন যে একটা সফল যৌগ, স্থিতিশীল যৌগ, এটা কি আমরা আগের কনসেপ্ট থেকে অষ্টক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারতেছিলাম নাকি পারতেছিলাম না? পারতেছিলাম। তারপরে এটাকে কেন নিছি? কারণটা হচ্ছে থিওরিস্টদের বা রিসার্চারদের কাজই এটা। তুমি যে নতুন একটা তত্ত্ব নিয়ে আসবা, সেটার প্রথম চেষ্টাটা থাকে আগে যেগুলোকে এক্সপ্লেন করা যাচ্ছিল সেইগুলোর উপরে অ্যাপ্লাই করে দেখে যে ওয়েদার দ্যাট ইজ ওয়ার্কিং অর নট। যদি কাজ করে দেন এক্সেপশনালের উপরে অ্যাপ্লাই করে। তোমরা কি বুঝছো আমার কথা? গবেষণার হাতে ঘড়ি দিতেছি যে কেমনে করে আর কি। চলেন এবার মিথেনের গঠনটা দেখে আসি। সো প্রথম কাজ যেটা করিবা সেটা হচ্ছে ছোট্ট করে একটু গাঠনিক সংকেত দেখে নিবা কোনায়। সো মিথেনের গাঠনিক সংকেত আমরা জানি এরকম। এই গাঠনিক সংকেতটার কাজ কি এটা এখনই বুঝবা না, এটা পরে বুঝবা আর কি, জাস্ট আঁকতে বলছি আঁকবা আর কি। আচ্ছা, এবার কেন্দ্রীয় পরমাণু বুঝে গেছি কার্বন। সো অ্যাকর্ডিং টু ভিবিটি তুমি কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখবা 1s2 2s2 2px 2py 2pz একটা করে।
এখন বলো এই কার্বন দিয়ে কি ওই যৌগ গঠিত করা যাবে নাকি যাবে না? না। কেন যাবে না? কেন উত্তেজিত করতে হবে? যোজনী চার যোজনী পাওয়া যাচ্ছে না। ওই আমি তো ভুল লিখছি 1 2 3 কি লিখলাম আবল তাবল। এটা 0 হবে না? 6 না? ঠিক আছে এবার? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক। ওকে, এবার বলেন তাহলে একে উত্তেজিত করলে কি হবে বলেন তো? 2s1 2px1 ঠিক আছে তো? ওকে, সো এটাকে উত্তেজিত করতে হবে কখন? অনেকে বোঝে না, আশা করি বুঝছো এবার, যে যখন তোমার যোজনী পূরণ হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যোজনী 4 লাগবে, বাট আছে এখানে 2, এই যে 2 আছে, দ্যাটস আমরা উত্তেজিত করছি। তারপরে বলছে কি ভিবিটি এসে যে এরপরে কি হবে, এখানে হাইড্রোজেনগুলো আসবে তার সাথে বন্ধন করতে, তার সাথে সম্বন্ধী করতে। যে দেখো তোমার একটা আনপেয়ার্ড আছে, তাহলে এবার হাইড্রোজেন আসছে তার একটা আনপেয়ার্ডকে নিয়ে, এই যে এটাকে এনে এর কাছে দাঁড় করাবে। এই যে দেখো, দেখছো ওর একটা আনপেয়ার্ড এর একটা আনপেয়ার্ড, এই যে অপোজিট স্পিনে ঢুকে যাচ্ছে। তোরা মনে হয় বুঝিস নাই। এই যে অরবিটালের ওভারল্যাপিং হচ্ছে। সো এটাকে আমরা একটু ভদ্রভাবে একটু দূরে বসায় রাখি, যে আপনি এখানে বসেন, এখানে আর একটা হাইড্রোজেন, এখানে আর একটা হাইড্রোজেন, পাশে আর একটা হাইড্রোজেন। তারপরে কি করবো আমরা এখানে বলো? অধিক্রম অরবিটাল ওভারল্যাপ হবে। তো এটা তো আর দেখাইতে পারতেছি না, এই জন্য আমরা এইভাবে দিচ্ছি। এই যে সমযোজী বন্ধন। তোমরা কি বুঝছো? হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে আমি স্পিন অপোজিট করে লিখছি। সো এখন বাস্তবে যদি দুইটা পরমাণু বন্ধন করতে আসে, তাদের স্পিন হয়তো অপোজিট ছিল না, একই স্পিনে ছিল, ব্যাপার না। একজনের কাছে আর একজন আসতে গেলে স্পিন একজন চেঞ্জ করে নেয়। এখন ভাবতে পারো কে চেঞ্জ করে নিবে? ছোটোবেলায় চুম্বকের খেলা খেলো নাই? তুমি দুইটা চুম্বককে যদি কাছে আনো, ধরো, সো তুমি ব্লু দুইটা ধরো, নর্থ বা সাউথ হোয়াট এভার কি জানি কয় আর কি, ভুলে গেছি। সো ব্লু দুইটাকে যদি কাছে আনো, তোমরা দেখো না যে একটা একটি ঘুরে চলে আসে, দেখছো? এই সাউথ নিয়ে পাগল হয়ে গেছে। আমি বলতেছি কি এটা বুঝে না। ব্লু দুইটা কাছে আনলে কি ঘুরবে তো, যে কোনো একটা ঘুরবে তো। কোনটা ঘুরবে এটা তো ওদের কি কয় ভরবেগ টরবেগ কত কিছুর উপর ডিপেন্ড করে। সো যে কোনো একজন স্পিন শিফট করবে, দ্যাটস ইট। সো তাইলে বলেন মিথেন কি কোনো স্থিতিশীল যৌগ হওয়ার কথা নাকি না? বলতে তো পারে না। হ্যালো, কথা তো কেন কথা? যুক্তি কি? অষ্টক নিয়ম জানিস না? 2 এর নিয়ম। এখনো তোর অষ্টক আর 2-এ পড়ে আছিস। এই থিওরি কি বলছে? লাস্টের শেলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে পারবে না, তাইলে হুন্স রুল অনুযায়ী এটা স্থিতিশীল না। সো যতগুলো আনপেয়ার্ড ছিল সব কি পেয়ার ফর্ম করছে কিনা তাই বল। হ্যাঁ দ্যাটস ওয়াই সে স্থিতিশীল। এ বোঝা না রে এরা। ওকে, তারপরে চলেন হাইড্রোজেনের গঠন। তোমাদের বাড়ির কাজ লিখে রেখো, কিন্তু এগুলো কিন্তু আমি দেখবো, দেখি আপনারা আর আইলসামি করা যাবে না। আচ্ছা, অক্সিজেনের গঠন বাড়ির কাজ, যে কেন এই যৌগগুলো স্থিতিশীল হচ্ছে দেখাবা ছবি এঁকে এঁকে। আচ্ছা, পানির গঠন আমি করি। প্রথম কাজ কি বলছিলাম, স্টেপগুলো বলেন তাড়াতাড়ি, ভুলে গেছে। গাঠনিক সংকেত আঁকতে বলছিলাম। পরের কাজ কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা। অক্সিজেন 1s2 2s2 2px 2px2 2py1 2pza1। এই অক্সিজেন দিয়ে কি কাজ হবে নাকি হবে না বন্ধন করা? হবে। কেন হবে বুঝতেছো? কারণ দুইটা আনপেয়ার্ড আছে, আমার যোজনীয় লাগবে হচ্ছে 2। এবার এখানে কি আসবে? হাইড্রোজেন 1s1। সো এইখান থেকে আমি আর স্পিন উল্টা করে দিচ্ছি না, ঝামেলা হবে তোমাদের, নর্মালি ইলেকট্রন লিখতেছি, ঠিক আছে? মানে কনসেপ্টটা বুঝছিস তো নাকি? বুঝছি। আচ্ছা, তাহলে এই দুইটা হাইড্রোজেন ওর কাছে গেল, এই কাছে গেল, যে বিআই সাহেব আপনার সাথে একটা সম্পর্ক করতে চাই, এই যে চলেন বিআই সাহেব চা নাস্তা খাই, এই যে। তাহলে ইনার সাথে ইনার বন্ধন হইলো, ওনার সাথে ওনার বন্ধন হইলো, সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। সো অ্যাকর্ডিং টু দিস থিওরি দিস কম্পাউন্ডস আর ভেরি নর্মাল। PCl5 এর গঠন তাড়াতাড়ি দেখো। তাহলে এবার কি হবে? গাঠনিক সংকেত, ফসফরাসের চারিদিকে 5টা ক্লোরিন থাকবে। তুমি হয়তো এখন টের পাচ্ছ না গাঠনিক সংকেতের কাজ কি, যেটা বলি শুনো। গাঠনিক সংকেত আঁকতে কইছি আঁকবা। ফসফরাস, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p ভেবে ফেলেন, এটা দিয়ে কি কাজ হবে কিনা? এই ফসফরাস দিয়ে কি কাজ হবে নাকি হবে না?
হবে না, কারণ এই ফসফরাসের যোজনী কত? 3, আমার তো লাগবে 5। তাহলে 5 হলে কি হবে? এই 3s2 এর ইলেকট্রন ভেঙে কোথায় চলে যাবে? 3dxy1 এ। তাহলে 3s2 আর থাকলো না, এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এইখানে ওইখানে তো দিছিলামই, হইলো। আচ্ছা, তারপরে বলো তো এখানে 5টা কে এসে দাঁড়াবে? টিউ 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 ক্লোরিন। ক্লোরিন। সো ক্লোরিনকে লেখা একটু তোমাদের জন্য কষ্ট হবে, বাট লেখার টেকনোলজিটা শেখো। এইভাবে আমি যা লিখতেছি এটা বইতে লেখে না, এটা আমার ব্যক্তিগত পদ্ধতি। 2p6 3s2 3px2 3py2 3pz এ কি আছে? 1। সো তোমাদের যাদের ইলেকট্রন বিন্যাস এখনো ঠিকমতো হয় নাই, তাদের নিয়ে যে আমি কোন জায়গায় যে পুঁতে ফেলবো এই জায়গাটা আমি বুঝে পাচ্ছি না। এই হইল। সো এটার সাথে এটার বন্ধন হবে, এটার সাথে এটার। দেখতে সুন্দর লাগতেছে না? এখন বলো PCl5 কি কোনো স্থিতিশীল যৌগ হওয়ার কথা নাকি হওয়ার কথা না? বলেন হবে। হবে তো। কেন হবে? আবার বিপরীত স্পিনের দুইটা ইলেকট্রন। ভাই লাস্টের শেলে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, তাই স্থিতিশীল হবে। ক্লোরিনও স্যাটিসফাইড, ফসফরাসও স্যাটিসফাইড। কথা বোঝো নাই? ক্লোরিন বিপরীত স্পিন হয় না তো? একটু জোরে বলতো, একটু সিরিয়াসলি কথা বলতো, মনে হচ্ছে তোরা সবাই বিছনায় শুয়ে ঘুমাইতেছস। কি বলতেছি ক্লোরিনে বিপরীত স্পিন হয় না এইখানে। বুঝি নাই। স্যার আরেকবার একটু বলবেন নাকি কথাটা স্পষ্ট করে? বুঝি নাই। আমার মাইকের সমস্যা হচ্ছে। আচ্ছা আরেকবার বলো, গিভ ইট এ ট্রাই। ক্লোরিনের বিপরীত স্পিন হয় নাই এইখানে, এখন লিখছেন আমি যে ওর বিপরীত স্পিন করব না, এটা তো আগের বারও বলে আসলাম যে স্পিন আর অপোজিট করব না আমি, বুঝে নিস। এই বুঝিস না, এখানেও তো স্পিন অপোজিট করি নাই তো, এত স্পিন অপোজিট করার দরকার কি? কনসেপ্টটা থাকলেই হয়, বইতে কোথাও এইভাবেই দেখায় না, বুঝে না রে। বুঝছি। ওটা তোর কনসেপ্টের জন্য বলছি, ওটা থাকলে হইছে, ওটা দুনিয়ার কেউ দেখায় না বেটা, এটা তোরা বুঝতেছস না কি পড়াইতেছি। কয় যে বন্ধন হয়, বন্ধন কি হয় কে জানে, চোখে দেখানোর চেষ্টা করতেছে। সো PCl5 গঠিত হলো। PCl3 বাড়ির কাজ। এটা কি শিশু জিনিস হয়ে গেছে না এখন? আপনারা কি কল্পনা করতে পারতেছেন? বলেন তো কি করা লাগবে PCl3 এর ক্ষেত্রে? বলো কি করা লাগবে? উত্তেজিত করব। উত্তেজিত করব? না, করা লাগবে না। কিছুই করা লাগবে না, ডিরেক্ট লাগায় অ্যাড করে দিলেই হয়ে যাবে 3টা ক্লোরিন। তাহলে বাড়ির কাজ দেখাবা কিন্তু। BF3 একটা খুব ভয়াবহ। তা কার নিয়মে করবি? আমার নিয়মে করবি না কার নিয়মে করবি? BF3 করেন। BF3 ভয়াবহ গুরুত্বপূর্ণ। BF3 আচ্ছা, তাহলে PCl5 একটা ঝামেলা মিটে আসলাম আমরা, যে PCl5 যেটা আগে মিলতেছিল না অষ্টক তত্ত্বতে, এখন মেলে। BF3ও কিন্তু মিলছিল না, এখন BF3 কে দেখো। তাহলে বোরনের কি অবস্থা? 1s2 2s2 2px এ 1 2py এ 0 2pz এ হচ্ছে 0। কাজ হবে কে দিয়ে? না। কি করব? উত্তেজিত করে দিচ্ছি। কি রে ভাই, সবার আজকে মাইকে সমস্যা নাকি আমার নেটওয়ার্কের সমস্যা বলে এরকম লাগতেছে? মানে এভরিওয়ান। কার সমস্যা? ভাইয়া ঠিকই আছে। আচ্ছা তাহলে এখানে আমরা ফ্লোরিনের বসাচ্ছি। ফ্লোরিনের কি করব করেন? এখানে হবে 1s2 2s2 2px2 2py2 2pza 1। সো এই বস্তু কয়টা লাগবে আমাদের? 3টা। হ্যাঁ আচ্ছা, সো এবার কি হবে? এইখানে বন্ডিং হইলো, এখানে বন্ডিং হইলো, এখানে বন্ডিং হইলো। বলেন এই যৌগ কি স্থিতিশীল হওয়ার কথা নাকি কথা না? হ্যাঁ হবে। কেন? কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। ওর অযুগ্ম ছিল 3টা, ও আর 3টা ধার নিছে, টোটালি ইলেকট্রন হয়েছে 6টা। ডান, দে আর হ্যাপি লিভিং, কি বলে, হ্যাপিলি এভার আফটার। সো এইখানে তোমার লাস্টের শেলে তোমার 8টা হইলো না 10টা হইলো, এগুলো আসলে কোনো ব্যাপার না। এর একটা অরবিটাল ফাঁকা আছে, এটা একটু আপনারা মনে রাখেন। এটা মনে রাখবেন না, পরে আর এক জায়গায় যে প্যারা দিবেন। এটা আবার আমার প্রমাণ করে দেখাইতে হবে যে BF3 এর গঠনের পরেও একটা অরবিটাল ফাঁকা থাকে। সেটা নিয়ে অনেক মজার কেমিস্ট্রি আছে, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। এখন তোমাদের আর একটা মজার জিনিস দেখাই তাহলে, সেটা হচ্ছে দেখো, আমরা অষ্টক তত্ত্বের ব্যতিক্রম যখন নিয়ে কথা বলতেছিলাম, তখন
সংকেত দেখে তো আমরা অনেকটা লাস্টের শেলের ইলেকট্রন সংখ্যা গেস করতে পারি, তাই না? যেমন এই যে BF3 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি লাস্টের শেলে 6টা ইলেকট্রন ছিল। সো BF3 এর মতো চেহারা দেখেন তো কার? অ্যামোনিয়ার না? তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেনেরও লাস্টের শেলে কয়টা ইলেকট্রন থাকবে বলেন তো? 3 দুগুণী 6টা। 6টা ইলেকট্রন। তার মানে এটাও কি একটা অষ্টক সংকুচিত যৌগ, তাই তো? তাহলে এটা হচ্ছে ইলেকট্রন আছে। অষ্টক সংকুচিত যৌগ, ঠিক আছে না হৃদা? হ্যাঁ মনে আছে হৃদয় বলছিল এটা বন্ধুরে ক্লাসের মধ্যে। বন্ধুরে নাইট্রোজেনের এখানে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, বোরনে তো এখানে থাকে না। সো এটা অষ্টক সংকুচিত যৌগ না, এটা পারফেক্ট অক্টেটের যৌগ। আমার কথা কি বুঝেছো? সূত্র বানাবা যখন খুব সাবধানে বানাবা। আমি কিন্তু ধরাই দিলাম, এগুলো আমার বলে দেওয়ার কথা না, তোমাদের কান ধরে আবার বাড়ি পাঠায় আবার বাড়ির কাজ করতে পাঠানোর কথা। কিন্তু আমি বুঝছি তোমরা যেহেতু ওসিডির রোগী, তোমরা যেটা করবা ওই এই যে ইমন দেখ খুব ভাব দেখাচ্ছে না, এই এখনই করে ফেলতে হবে, এই এখন না করতে পারলে আমার ভালো লাগতেছে না, এই টাইপের ফলাফল যেটা হয় কনসিস্টেন্সি থাকে না। ওরে যে কইলাম এখন বাদ দে, বাসায় করিস, ও বাসায় করবেই না। আর ধর যদি করে নিয়ে আসে, আমি যদি বলি যে এটা পছন্দ হয় না, এটা আরেকবার কর, ও আর জীবনেও কোনোদিন যাবে না। ওর হৃদয় ভেঙে খান খান টুকরা টুকরা, আহা যে কি কষ্ট। এইসব ওসিডি থেকে বের হওয়ার উপায় কি? কি এই এই অভ্যাসটা থেকে বের হওয়ার উপায় কি? এই অভ্যাস থেকে বের হওয়ার জন্য বেশি কিছু লাগে না। আমার কাছে আসলে 2টা চড় খাবি একদম ঠাড়াইন না। এইগুলো হচ্ছে কি বলবি, কই পাইছিস? আমি ভাই এভাবে বড় হয়েছি, শেষ। ছোট থেকে জন্ম থেকে মানুষ স্বভাবতই একটু কম বেশি এরকম হয়, বাট আমাদের জামানার সবাই আমরা শিখতাম এইভাবে। এগুলার কোনো ইলাজ নাই। ইলাজ সর থাপ্পড় খায়, একদম সর খাবি সোজা হয়ে যাবি। এগুলোর জন্য এত কচো কচো শোনো জীবনটা আসলে এত কোনো মোটিভেশন দরকার নেই, কিচ্ছু দরকার নেই। কি আর মোটিভেশন? আচ্ছা, অ্যামোনিয়ার গঠন তাড়াতাড়ি দেখেন। সেটা হচ্ছে প্রথম কাজকে আমি কিন্তু বারবার মনে করে দিচ্ছি, দেখেন একটা জায়গায় আপনি ব্যতিক্রম পাবেন না যে আমি উল্টা পুল্টা কিছু করছি। যা করার কথা আই এম ফলোয়িং দ্য স্টেপস ভেরি মাচ মাইনুটলি। সো নাইট্রোজেন কি হবে? 1s2 2s2 উত্তেজিত করবো নাকি করবো না বলেন? লাগবে না। 2px 2py 2pz। তোমরা কি একটা জিনিস টের পাচ্ছ? আমাদের একটা জিনিস খুব ভয়াবহ ভালো রকমের পারা লাগবে এই অধ্যায় পড়ার জন্য। যদি এই বস্তু কারোর দুর্বলতা থেকে থাকে, এখন সে যদি আজকের রাত ইনভেস্ট করে যে আরিফ ভাইয়ের বাড়ির কাজের গুল্লি মারি, আমি আগে ইলেকট্রন বিন্যাসটা শিখে নেই, তাতে কি তার লস হয়ে যাবে জানো? তার কোনো লসই হবে না, তার বিশাল বড় একটা গেইন হবে। সে শুধু এই অধ্যায় না, সে যেখানে যাবে ইলেকট্রন বিন্যাস যে এমন মাত্রায় কাজে লাগে, যাদের ইলেকট্রন বিন্যাস ফাস্ট না, করতে গেলে আঙ্গুল গনে, ক্লাস 8-এর বাচ্চার মতো 9-এর বাচ্চার মতো, তারে দিয়ে কিছু হবে না, লিখে রাখো। এই যে এখন বলেন, অ্যামোনিয়া কি স্থিতিশীল নাকি অস্থিতিশীল যৌগ? তাহলে হয়ে গেছে স্থিতিশীল, কারণ তার অযুগ্ম ইলেকট্রন ছিল, যুগ্ম মানে জোড় গঠন করছে, শেষ, খেলা হয়ে গেছে। তোরা কি বুঝছিস রে বাবা? আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, এইখান থেকে আমরা আরও কিছু নতুন আইডিয়া শিখে ফেলি। তাহলে যদি বলি নাইট্রোজেনের লাস্টের শেলে ইলেকট্রন আছে কয়টা, সেটাও কাউন্ট করা যাবে। একটু তাকায় দেখো, নাইট্রোজেনের লাস্টের শেল এইটুকু, সেইখানে এই 2টা ইলেকট্রনকে আমরা কি বলি বলেন তো? লোন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ কি বলে এটাকে? মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় মানে কি? সে বন্ধনে অংশগ্রহণ করে নাই। আর এই যে যে ইলেকট্রন 2টা আছে, এই যে এইখানে কিন্তু 2টা ইলেকট্রন বেসিক্যালি, বুঝছস তো? নাইট্রোজেনের নিজের একটা আর এটা হাইড্রোজেনের, এগুলোকে আমরা বলি বন্ড পেয়ার। তোরা কি বুঝছিস বাবা? বন্ধন জোড়। সো তাহলে আগে আমাদের হৃদা চক্রবর্তীর যে ভুলটা হয়েছিল, সেই ভুলটা কি ছিল দেখছো? নাইট্রোজেনের সাথে ও হাইড্রোজেনের শুধুমাত্র কি কনসিডার করতেছিল বলেন তো? বন্ড পেয়ারগুলো কনসিডার করেই কথা বলতেছিল। ও তো ভুলে গেছে যে নাইট্রোজেনের এক জোড়া কি থাকে? মুক্ত জোড় ইলেকট্রন থাকে, সরি লোন পেয়ার ইলেকট্রন থাকে। এই যে তাহলে 3 দুগুণী 6 7 8, তাহলে নাইট্রোজেন পারফেক্ট অক্টেটে ছিল। ডাজন্ট ম্যাটার অক্টেট দিয়ে কথা বলতেছি না, ভিভিটি দিয়ে কথা বললেই যৌগটা স্থিতিশীল, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো SF6 এর গঠন, বাড়ির কাজ। এবং এই যে লাস্টের দিককার বাড়ির কাজ, ক্লাসের লাস্ট পর্যায়ে চলে আসছি প্রায়, বাড়ির কাজগুলো দিচ্ছি, এগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আগামী দিনের কথা এইখান থেকে আমাদের উৎসরিত হবে। এইসব যৌগ করতে গেলে কিছু প্রবলেমেও তোমাদের পড়ার কথা, হ্যাঁ, সেইগুলো যদি না করো, এই যে নাইট্রোজেন মারাত্মক জরুরি। সো এইগুলো যদি না করো তাহলে তুমি আগামী ক্লাস আসলেই ফিল করতে পারবা না। সো আগামী ক্লাস হবে ইনশাল্লাহ আপনাদের রুটিন অনুযায়ী 16 তারিখে, তাই না? আজকে কত? 11। ক্লাস কি বারে হওয়ার কথা জানো? সোমবার আর বুধবার। সোমবার আর বুধ। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে
আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। অফলাইন পড়াবেন? ভাইয়া হ্যাঁ, পড়ানোর তো কথা ইনশাল্লাহ, কালকে জানতে পারবি আর কি। বল। আজকে মেইন ক্লাস শেষ হলে ওই আজকে যে এইচডব্লিউ গুলো দিছি, বিশেষ করে ওই যে সংকেত দেখে লাস্টের সেলে নিয়ে নেওয়া, এখানে প্যারামিটার কি জাস্ট ওই অ্যাটমের সংখ্যা হবে নাকি আমি এখানে পারমাণবিক সংখ্যা ইনক্লুড করতে পারবো? আবার বল, প্রশ্নটা বুঝি নাই। সংকেত দেখে কেন্দ্রীয় মডেল লাস্টের সেলে ইলেকট্রন বের করার যে বাড়ি কাজটা দিয়েছেন, এখানে কি আমি প্যারামিটার হিসেবে জাস্ট ওই অ্যাটম সংখ্যা বা ওই যে ওইগুলো রাখতে পারবো নাকি আমি এখানে পারমাণবিক সংখ্যা ইউজ করতে পারবো? ইউ ক্যান ডু দ্যাট। রায়হান করছিল এই কাজটা। মনে পড়ে। রায়হানরে চিনছো? রায়হানরে চেনো নাই? বুয়েটে 49তম 22 ব্যাচ, ওই পাগলাই কাজ করছিল আর কি। আরে রায়হান অহিন তো 41তম, 22 ব্যাচ, রংপুরের 49তম আমাদের না, ওই পাগলা করছিল এই কাম। এইটা করছিল আন্নিম নাকি রায়হান আমার খেয়াল নাই, বাট এই সেম কাজ আমি রংপুর থেকে পাইছি আর কি। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাল্লাহ 16 তারিখে। টাটা, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ওকে। আসসালামু আলাইকুম।